শহরের আকাশটা আজ তামাটা রঙের হয়ে আছে। জানলার ধারে বসে মায়াবী নিজের লম্বা চুলে আঙ্গুল পেঁচিয়ে খেলছে। বাইরে বৃষ্টি নামছে, আর মায়াবী একটা ডায়েরি নিয়ে বসে আছে। সে ডায়েরিতে লিখলো। আজ বৃষ্টিটা ঠিক আমার চোখের জলের মতো টুপ টুপ করে পড়ছে আর বলছে, মায়াবী তুই এত কিউট কেন? মায়াবীর এই অভ্যাস, সে একা একা কথা বলে, নিজেকে নিয়ে ন্যাকামি করে, আর সারাক্ষণ রূপকথা রাজপুতের স্বপ্ন দেখে। তার ধারণা একদিন এক রাজপুত্র সাদা ঘোড়ায় চড়ে আসবে এবং তাকে উড়িয়ে নিয়ে যাবে মেঘের দেশে। মায়াবী জানতো না, মেঘের দেশ থেকে নয়, বরং নরকের এক অন্ধকার গলি থেকে কেউ একজন তার দিকে নজর রাখছে। শহরের এক বিশাল বহুল অ্যাপার্টমেন্টের অন্ধকার ঘরে বসে আছে আরিয়ান, তার ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে। স্ক্রিনে ভেসে আছে মায়াবীর ঘরের লাইভ ফুটেজ। মায়াবী যখন নিজের গাল টিপে হাসে, আরিয়ানের ঠোঁটে তখন পৈশাচিক হাসি ফুটে উঠল। আরিয়ান তার হাতে থাকা ছোট্ট সার্জিক্যাল ব্লেড দিয়ে নিজের হাতের তালুতে ছোট্ট একটা আঁচড় কাটলো। ফোঁটা ফোঁটা রক্ত বের হয়ে মেঝেতে থাকা মায়াবীর একটা ছবির উপর পড়ল। আরিয়ান বিড়বিড় করে বলল, বেবি, তোমার এই ন্যাকামি মাখা হাসিটা শুধু আমার জন্য। অন্য কেউ যদি এটা দেখে, তবে আমি তার চোখ দুটো উপড়ে ফেলবো। তুমি শুধু আমার দাও। আরিয়ান সাধারণ কোনো মানুষ নয়। দিনের আলোয় সে দেশের সেরা তরুণ শিল্পপতি, আর রাতের অন্ধকারে সে এক নিষ্ঠুর কিলার। সে রক্ত পছন্দ করে, সে হাহাকার পছন্দ করে, আর সব কিছুর উপর সে মায়াবীকে নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দখল করতে চায়। বিকেলে মায়াবী বের হলো তার প্রিয় আইসক্রিম পার্লারে যাওয়ার জন্য। সে নীল রঙের একটা ফিনফিনে শাড়ি পরেছে। হাঁটতে হাঁটতে সে বৃষ্টির জমে থাকা পানিতে পা দিয়ে ছিটাচ্ছে আর খিলখিল করে হাঁটছে। রাস্তায় মানুষ তার দিকে তাকাচ্ছে, কিন্তু মায়াবী নিজের জগতেই মগ্ন। হঠাৎ একটা কালো পাঁচজোড়ে গাড়ি তার পাশে এসে থামলো। কাজ নামাতেই মায়াবী দেখলো একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান শান্ত গলায় বলল। এই বৃষ্টিতে একা হাঁটা কি ঠিক হচ্ছে, মিস মায়াবী? মায়াবী একটু চমকে গিয়ে ঠোঁট উল্টেই বলল, ও মা, আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কি জাদুকর? আরিয়ান মনে মনে হাসলো। জাদুকর নয়, আমি তোমার জম, কিন্তু মুখে বলল। হ্যাঁ, আমি মানুষের মন পড়তে পারি। আসুন, আপনাকে পৌঁছে দেই। মায়াবী একটু ইতস্তত করেই বলল, মা বলেছে অপরিচিত কারোর গাড়িতে উঠতে নেই, কিন্তু আপনার গাড়িটা অনেক সুন্দর, একদম রাজপুত্রের গাড়ির মতো। আমি কি একটু বসবো? আয়ান গাড়ির দরজা খুলে দিল। মায়াবী যখন সিটে বসলো, আয়ান আজ চোখে তার গলার দিকে তাকালো। সেখানে একটা ছোট্ট তিল আছে। আয়ানের ইচ্ছে করলো সেখানে ছুঁয়ে দিতে, সেই তিলটা কেটে নিজের পকেটে ভরে রাখতে, কিন্তু সে নিজেকে সামনে নিল। শিকারকে এখন ভয় দেখানো যাবে না, আগে তার খাঁচায় ঢোকাতে হবে। গাড়ি চলতে শুরু করলো। মায়াবী বকবক করে যাচ্ছে। জানেন আরিয়ান সাহেব, আমার না বিড়াল খুব পছন্দ, কিন্তু বিড়ালরা খুব দুষ্টু হয়। আপনার কি বিড়াল ভালো লাগে? আরিয়ান স্টারিং হুইলটা শক্ত করে চেপে ধরে বলল, আমার পোষা প্রাণী খুব পছন্দ, বিশেষ করে যারা খাঁচায় বন্দি থাকে আর পালানোর চেষ্টা করে না। মায়াবী বুঝতে পারল না কথার আড়ালে থাকা হুমকিটা। সে হেসেই খুন। অথচ সে জানে না এই গাড়ির ডিগিতেই পড়ে আছে আরিয়ানের আজকে দুপুরের শিকারের নিথর দেহ। আরিয়ানের হাতে এখনো লেগে আছে হালকা রক্তের গন্ধ, যা মায়াবীর সস্তা পারফিউমের গন্ধে মিশে এক অদ্ভুত বিভীষিকা তৈরি করেছে। আরিয়ান মনে মনে ভাবল, মায়াবী, তোমার এই ন্যাকামিগুলো আমি সারা জীবন ধরে উপভোগ করব। আমার অন্ধকার ঘরে, আমার শিকলের নিচে। গাড়িটা মায়াবীর বাসার দিকে না গিয়ে শহরের বাইরে এক নির্জন বনের রাস্তার দিকে মোড় নিল। মায়াবী খেয়ালই করল না, সে তখন ফোনের সেলফি ক্যামেরা দেখে নিজের ঠোঁটে লিপস্টিক ঠিক করতে ব্যস্ত। গাড়িটা যখন শহরে কোলাহল ছেড়ে নির্জন বনপথের দিকে বাঁকা নিল, মায়াবী তখন ব্যস্ত ছিল তার ফোনের ফিল্টার দিয়ে একটা ভিডিও বানাতে। সে ফোনের সামনে থেকে মুখ বেঁকিয়ে বলল, হ্যালো গাইস, দেখো তো আমার নতুন ফ্রেন্ড আরিয়ান সাহেব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু একদম ভুতুড়ে, খুব থ্রিলিং না? আয়ান স্টারিং হুইলে আঙুল দিয়ে তাল ঢোকাচ্ছিল। মায়াবীর এই নির্বুদ্ধিতা দেখে তার ভিতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। সে আয়নায় মায়াবীর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, থ্রিল তোমার খুব পছন্দ মায়াবী। যদি বলি, এই বনের শেষ মাথায় আমার একটা গোপন প্রাসাদ আছে, যেখানে কেউ এখনো পৌঁছাতে পারে না। মায়াবী দুই হাত গালে ঠেকিয়ে আহ্লাদের স্বরেই বলল, ও মা, সত্যি?
সত্যি একদম ওই রূপকথা রাক্ষসের প্রাসাদের মতো। আপনি কি আমাকে সেখানে বন্দি করে রাখবেন? হারিয়ানের চেয়ার শক্ত হয়ে এলো। সে ভাবতেও পারেনি মেয়েটা অবলীলায় এমন কথা বলবে। সে গাড়িটা হঠাৎ কষে ব্রেক চাপলো। একটা নির্জন পুরনো বাংলোর সামনে গাড়ি থামলো। আরিয়ান মায়াবীর দিকে ঝুঁকে এলো। তার চোখের মণি দুটো এখন সাপের মতো স্থির। যদি সত্যি বন্দি করি তবে কি করবে? হায়ানের কণ্ঠস্বর এখন ফিসফিসে। মায়াবী এক মুহূর্তের জন্য থেমে গেল। আয়ানের খুব কাছ থেকে আসা রক্তের হালকা আষ্টেটা গন্ধটা তার নাকে লাগলো, কিন্তু সে সেটাকে পাত্তা না দিয়ে খিলখিল করে হেসেই বলল, তুমি তো খুব মজা করতে পারো আরিয়ান বাবু। চলো না, তোমার প্রাসাদটা দেখি। আয়ান মনে মনে ভাবল। এই মেয়ে কি পাগল নাকি? অতিরিক্ত বুদ্ধু। সে দরজা খুলে নেমে এলো এবং মায়াবীর জন্য দরজা খুলে দিল। মায়াবী শাড়িটা কুচি করে ধরে সাবধানে নামলো। বাংলার ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। দেয়ালে ঝুলে আছে পুরনো সব অস্পষ্ট তৈলচিত্র। ভিতরে ঢুকলে মায়াবী দেখলো একটা বড় হলরুম। সেখানে মাঝখানে একটা ডাইনিং টেবিল সাজানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টেবিলের চারপাশে থাকা চেয়ারগুলোতে কোনো মানুষ নেই। আছে মানুষের সমান বড় বড় চারটি পুতুল। তাদের পরনে দামি পোশাক, কিন্তু মুখগুলো প্লাস্টিকের মাস্ক দিয়ে ঢাকা। মায়াবী হাত তালি দিয়ে বলল, ওয়াও, এরা কি তোমার বন্ধু? উফ, তুমি তো একদম ইউনিক। হারিয়ান মায়াবীর পিছনে এসে দাঁড়ালো। তার হাতে এখন একটা ছোট্ট ইঞ্জেকশন। সে মায়াবীর চুলের ঘ্রাণ নিয়েই বলল, এরা আমার সেই বন্ধু যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। এখন তারা সারা জীবন আমার সাথে খাবে, আমার সাথেই থাকবে। তুমিও থাকবে তো? মায়াবী একটা পুতুলের গায়ের মাস্ক সরাতে হাত বাড়ালো। হারিয়ান দ্রুত তার হাত চেপে ধরল। তার হাতে চাপ এত বেশি ছিল যে মায়াবী ব্যথায় কুকড়ে উঠল। উফ, লাগছে তো। তুমি এমন করছো কেন? মায়াবীর চোখ ছলছল করে তাকালো। তুমি তো আমার রাজপুত্তর হতে চেয়েছিলে, এখন তো ভিলিয়েনের মতো করছো। আরিয়ান রাগের বদলে হাসি পেল। সে মায়াবীর চোখে জলটা আঙুল দিয়ে মুছে দিল, কিন্তু সে আঙুলটা নিজের মুখে দিয়ে চাটলো। আমি রাজপুত্রই হব মায়াবী, তবে তোমার স্বপ্নের মতো নয়। তোমার এই ন্যাকামি মাখা কান্না দেখার জন্য তো তোমাকে এখানে আনা। জানো, জানো তো, ভয় পেলে মানুষের রক্ত আরো মিষ্টি হয়ে যায়। মায়াবী আবার একটু ভয় পেল। সে পেছাতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে গেল। হারিয়ান ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাতে সেই চকচকে সার্জিক্যাল ব্লেড। শোনো মায়াবী, বাইরে এখন ঝুম বৃষ্টি। কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। আজ থেকে তোমার পৃথিবী শুরু আর শেষ হবে আমার এই ঘরের ভেতরে। তুমি কি ভয় পাচ্ছ মেরি? মায়াবী মেঝেতে বসে থরথর করে কাঁপতে লাগলো, কিন্তু তার সেই নেগার স্বভাব তখনও গেল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, আরিয়ান বাবু, আমার পা ছিলে গেছে, তুমি কি একটু ব্যান্ডেজ করে দেবে প্লিজ? হারিয়ান থমকে দাঁড়ালো। সে ভেবেছিল মেয়েটা প্রাণ ভিক্ষা চাইবে, চিৎকার করবে, কিন্তু সে কি না বলছে ব্যান্ডেজ করতে। আরিয়ানের ভেতরে থাকা সাইকো সত্তাটা এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল। সে অট্ট হাসি দিয়ে উঠল। মায়াবী, তুমি আসলে স্পেশাল। তোমাকে মারতে আমার একটু মায়া লাগবে মনে হয়, কিন্তু তোমাকে আমি পোষ মানাবই। আরিয়ান মায়াবীকে পাজা গলা করে তুলে নিল। তারপর তাকে নিয়ে গেল দোতলার একটা ঘরে। সে ঘরের দরজা লোহা দিয়ে তৈরি। ভেতরে শুধু একটা বিছনা ছাড়া, আর চারিদিকে দেয়াল মায়াবীর শত শত ছবি। আরিয়ান মায়াবীকে বিছনায় ছুঁড়ে ফেললো, তারপর বলল, আজ রাতটা এখানে কাটাও, কাল সকালে দেখাবো আমার আসল খেলা। আরিয়ান ঘর থেকে বের হয়ে দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দিল। মায়াবী দরজার ওপাশ থেকে কান্নার সুরে বলল, আরিয়ান বাবু, এখানে তো এসি নেই, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি একটু এসিটা চালিয়ে দিবে? বাইরে করিডোরে দাঁড়িয়ে হারিয়ান নিজের কপালে হাত দিল। সে বড় বড় সিরিয়াল কিলারদের ঠান্ডা করে দিয়েছে, কিন্তু এই ন্যাকামি করা মেয়েটা তাকে পাগল করে ছাড়ছে। সে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করল, কাল সকালে যখন তুমি তোমার পাশের টেবিলে একজনের মাথা কাটা দেখবে, তখন দেখবে, তখন দেখবো তোমার ন্যাকামো কোথায় থাকে। সকালে নরম রোদ জানলার সারনিক বিয়ে এসে মায়াবীর মুখে পড়ল। মায়াবীর চোখ কসলাতে কসলাতে উঠল। কাল রাতে কান্নাকাটি করতে করতে সে কখন ঘুমিয়ে গিয়েছিল নিজেও জানি না। উঠে বসে সে আড়মোড়া ভেঙে বলল, উফ, বালিশটাও কি শক্ত। আরিয়ান বাবুর বাড়িতে কি একটা নরম বালিশও নেই? একদম আনরোমান্টিক। সে বিছনা থেকে নামতে গিয়ে দেখলো তার পায়ের কাছে রাখা ছোট্ট গোল টেবিলটার উপরে একটা রূপালি থালা ঢাকা দিয়ে রাখা। মায়াবী খুশি হয়ে গেল। সে ভাবলো আরিয়ান বুঝি তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে। নিশ্চয়ই আরিয়ান বাবু নিজের হাতে প্যানকেক বানিয়ে এনেছে। উফ, থ্রিলার মুভিতে যেমন দেখায় আর কি।
মায়াবী গুনগুন করতে করতে থালার ঢাকনাটা তুললো, কিন্তু ঢাকনা তুলতে মায়াবীর সারা শরীর হিম হয়ে গেল। থালার উপর কোনো প্যাকেট নেই, সেখানে রাখা আছে একটি মানুষের বিচ্ছিন্ন হাতের আঙ্গুল আর তার পাশে একটা রক্তমাখা ডায়েরি। আঙ্গুলটিতে একটি সোনার আংটি চিকচিক করছে, যেটা মায়াবী সেই কাজিনের যে কদিন আগে নিখোঁজ হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের ভারী লোহার দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। হারিয়ান ভিতরে ঢুকলো। তার পরনে একটা ধবধবে সাদা শার্ট, যার হাতা কড়ি পর্যন্ত গটেনো, কিন্তু শার্টের বুকে কয়েক ফোঁটা তাজা রক্ত ছিটা। আরিয়ান শান্ত পায়ে এগিয়ে এলো। মায়াবীর ফ্যাকাশে মুখটা দেখে সে তৃপ্তি হাসি হাসলো। সে মায়াবীর চিবুক ধরে মুখটা চিবিয়ে ধরলো। ব্রেকফাস্ট পছন্দ হয়েছে মেহাবি? তোমার এই ভাইয়াটা তোমাকে খুব ডিস্টার্ব করতো, তাই না? তাই তাকে চিরতরে শান্ত করে দিলাম। মায়াবীর ঠোঁট কাঁপছে। সে বড় বড় চোখে আঙ্গুলটার দিকে তাকিয়ে রইল। আয়ন ভাবলো এবার হয়তো মায়াবী ভয়ে জ্ঞান হারাবে, অথবা চিৎকার করে বাড়ি মাথায় তুলবে, কিন্তু মায়াবী যা করলো তা আরিয়ানের কল্পনার বাইরে। মায়াবী হঠাৎ টুকরে কেঁদে ওঠে, আরিয়ানের শার্ট খামচে ধরে। তুমি তুমি এটা কি করলে আরিয়ান বাবু? আরিয়ান ভুরু কুঁচকাই বলল। কেন, ভয় লাগছে? মায়াবী নাক টেনেই বলল। ভয় না। তুমি কত পচা। এই সাদা শার্টটা কত সুন্দর ছিল। দেখো তো, রক্ত লেগে কেমন দাগ হয়ে গেছে। এখন এটা ধুলে কি আর দাগ যাবে? তুমি কেন এসব নোংরা কাজ করতে গেলে? আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটা জলজন্ত মানুষের আঙ্গুল তার সামনে কাটা পড়ে আছে, আর এই মেয়ে চিন্তা করছে শার্টের দাগ নিয়ে। সে মায়াবীকে এক ঝটকায় সরিয়ে দিয়ে গর্জে উঠল। ইউ স্টুপিড গার্ল, তুমি কি বুঝতে পারছো না আমি কি করেছি? আমি খুন করেছি। আমি একটা সাইকো। এই আঙ্গুলটা তোমার সেই কাজিনে, যাকে তুমি খুব পছন্দ করতে। মায়াবী মেঝেতে বসে পড়ে ভেয়ে ভেয়ে করে কান্না করতে লাগলো। আমি জানি তুমি সাইকো, কিন্তু তুমি এত আনহাইজেনিক কেন? গ্লাভস পরতে পারতে না? আর এই পচা আঙ্গুলটা আমার বিছানার পাশে কেন রেখেছো? ছি, আমার রুমটা একদম গন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি চাও আমি বমি করে দেই? আরিয়ানের রাগে শরীর কাঁপছে। সে মায়াবীর চুলের মুঠি ধরে টেনে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তার চোখের দৃষ্টি এখন অগ্নিগিরির মতো উত্তাপ্ত। নাটক বন্ধ করো মায়াবী। আমি তোমাকে ভয় দেখাতে চাই। আমি চাই তুমি আমাকে দেখে থরথর করে কাঁপো। আমার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইবে। এই ন্যাকামি আমার সামনে জমে চলে। হারিয়ান তার পকেট থেকে একটা ধারালো হুর বের করলো। সে মায়াবীর ফর্সা গালের উপর আলতো করে বসালো। এখন বলো, ভয় পাচ্ছ কি না? মায়াবী কান্নার মাঝেই থামলো। সে আরিয়ানের চোখের দিকে তাকালো। তার চোখের কোণে এখনো জল টলমল করছে। সে ফিসফিস করে বলল। তুমি যখন এভাবে আমার দিকে তাকাও না হারিয়ান বাবু, তখন তোমাকে একদম ওই সিনেমার ড্রেসিং ভিলিয়নের মতো লাগে। একটু কি কিস করবে? আয়নের হাতের খুঁটটা হাত থেকে খসে মেঝেতে পড়ে গেল। সে দ্রুত পিছিয়ে গেল। এই প্রথম করে মানুষের সামনে আরিয়ান নিজেকে অসহায় বোধ করছে। সে অনেক খুনি দেখেছে, অনেক সাহসী মানুষ দেখেছে, কিন্তু এমন অস্বাভাবিক মেয়ে এই জীবনে দেখেনি। তুমি একটা উন্মাদ। আরিয়ান চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। মায়াবী মেঝেতে বসে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছত। তার বিছানার পাশে পড়ে থাকা সেই কাটা আঙ্গুলের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল। পচা ভাইয়া, আমার আরিয়ান বাবুর শার্টটা নষ্ট করে দিলে। একদম ভালো হলো তোমার সাথে এমন হয়েছে। বাইরে করিডোরে দাঁড়িয়ে আরিয়ান নিজের কপালে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে বুঝতে পারছে এই মেয়েকে মারা বা ভয় দেখানো এত সহজ নয়। তাকে আয়ত্ত আনতে হলে অন্য কোনো পথ খুঁজতে হবে। আরিয়ান নিজের ফোনের স্ক্রিন অন করলো। স্ক্রিনে মায়াবীর বাবার ছবি। সে বিড়বিড় করে বলল। ঠিক আছে মায়াবী, তোমার ন্যাকামি কতদূর যায় আমি দেখব। তোমার প্রিয় বাবা যখন এই টেবিলে শুয়ে থাকবে, তখন কি তুমি আমাকে কিস করতে চাইবে? আয়ান তার স্টোরি রুমে বসে একটা বড় মাপের উপর লাল কালি দিয়ে দাগ দিচ্ছিল। তার মাথায় এখন নতুন এক পরিকল্পনা। মায়াবীর ন্যাকামি তার সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সে চায় মায়াবীর হয়ে আদুরে হাসির আড়ালে থাকা প্রকৃত আতঙ্কটাকে টেনে বের করতে। সে ডিয়ার থেকে মায়াবীর বাবার একটি ছবি বের করলো। ভদ্রলোক একজন নামকরা প্রফেসর। আরিয়ান বিড়বিড় করে বলল। দেখা যাক রক্তের বন্ধন তোমার এই মেয়েকে হাসি থামাতে পারে কিনা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। হারিয়ান ভুরু কুঁচকে তাকালো। এই বাড়িতে সে ছাড়া আর কেউ নেই, শুধু ওপরের ঘরে মায়াবী বন্দি। সে দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করলো। দেখলো মায়াবী ঘরের লক কোনোভাবে খুলে ফেলেছে, কিন্তু কিভাবে? লকটা ডিজিটাল ছিল। আয়ান উঠে দাঁড়ালো। তখন দরজা ঠেলে মায়াবী ভিতরে ঢুকলো। তার হাতে একটা ট্রে, তাতে
এক কাপ কফি আর দুটো বিস্কুট। সে খুব সাবধানে পা টিপে টিপে এগিয়ে এলো। আরিয়ান বাবু, তুমি রাগ করে চলে এলে, তাই ভাবলাম তোমার জন্য একটু কফি বানিয়ে আনি। তুমি তো আবার চিনি ছাড়া কফি খাও, তাই না? মায়াবী একদম স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলল। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে গর্জে উঠেই বলল। তুমি ঘর থেকে বের হলে কিভাবে? লক খুলছে কে? মায়াবী একটু জিহ্বা কামড় দিয়ে বলল। উহ, ওটা তো খুব সহজ ছিল। তোমার ল্যাপটপের পাসওয়ার্ড তো তোমার বার্থডে, আর ওই ঘরের ডিজিটাল লকটাও তো একই। আমি জাস্ট ট্রাই করলাম আর খুলে গেল। তুমি না একদম কেয়ারলেস। আয়ান নিজের কপালে হাত দিল। সে সারা দুনিয়ার সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারে, কিন্তু নিজের ঘরের পাসওয়ার্ড যে এত সহজে রেখেছে তা সে ভুলেই গিয়েছিল। মায়াবীর উপর তার প্রচণ্ড রাগ হওয়ার কথা, কিন্তু মেয়েটার হাতে কফির কাপ দেখে সে থমকে গেল। কফিতে বিষ মিশিয়েছো? আরিয়ান ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো। মায়াবী ঠোঁট উল্টেই বলল। ও মা, বিষ কোথায় পাবো? আমি তো শুধু একটু ভালোবাসা মিশিয়েছি। আচ্ছা আরিয়ান বাবু, তুমি কি সারাদিন এই ম্যাপ আর ছুরি নিয়ে খেলো? চলো না, আমরা একটু লুডো খেলি। আরিয়ান মায়াবীর হাত থেকে কফির মগটা কেড়ে নিল, এক পাশে সরিয়ে রাখলো, তারপর তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। তার চোখের মনি এখন হিংস্রতায় জ্বলছে। মায়াবী, তুমি কি বুঝতে পারছো না তুমি কার সাথে আছো? আমি তোমাকে এখন এই মুহূর্তে শেষ করে দিতে পারি। মায়াবী তার বড় বড় চোখ জোড়া মেলে আরিয়ানের দিকে তাকালো। সে মেলাময় সরেই বলল। তুমি আমাকে মারবে না আরিয়ান বাবু, কারণ তুমি আমাকে মারলে তোমার কপিকে বানিয়ে দেবে। আর এই প্লাস্টিকের পুতুলগুলো তো তোমার সাথে কথা বলবে না। আমি বলি, তুমি আসলে খুব একা, তাই না? মায়াবীর এই সহজ সতীটা আরিয়ানের বুকে তীরের মতো বিঁধল। সে আরিয়ানের গলা চেপে ধরল, তবে খুব জোরে নয়। চুপ করো, একদম চুপ। আমি একা নই, আমি একটা সাইকো। আমি মানুষের জীবন আর মৃত্যু নিয়ে খেলি। মায়াবী এবার আরিয়ানের গালে আলতো করে হাত রাখলো। সাইকোর কি শার্টে সরি সাইকোরা কি শার্টে রক্তের দাগ নিয়ে ঘোরে? তুমি একদম লক্ষ্মী ছেলের মতো আগে গোসল করে এসো তো। আমি তোমার জন্য নীল রঙের শার্টটা বের করে রেখেছি। নীল রঙে তোমাকে না একদম ড্যাশিং লাগে। আরিয়ান মায়াবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই মেয়ে তাকে ভয় পাচ্ছে না কেন? সে ড্রয়ার থেকে একটা ফোন বের করলো। মায়াবী, এদিকে তাকাও। আরিয়ান স্ক্রিনটা তার সামনে ধরল। সেখানে দেখা যাচ্ছে মায়াবীর বাবাকে, যিনি কলেজ থেকে বাসায় ফিরছেন। তার পিছু পিছু আরিয়ানের একজন কিলার যাচ্ছে। আরিয়ান শয়তানি হাসি দিয়ে বলল। এখন একটা ফোন কল করব, আর তোমার বাবার মৃতদেহ ড্রেনে পড়ে থাকবে। এখন বলো, লুডো খেলবে নাকি আমার পায়ে ধরে কাঁদবে? মায়াবীর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে নেকামি উধাও হয়ে সেখানে জল চিকচিক করে উঠল। সে আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। প্লিজ আরিয়ান বাবু, বাবাকে কিছু করো না। বাবা তো অনেক বৃদ্ধ। আয়ান তৃপ্তি নিঃশ্বাস ফেলল। অবশেষে অবশেষে মায়াবীর চোখে ভয় দেখতে পাচ্ছে। সে মায়াবীর কানে ফিসফিস করেই বলল। তবে আমার একটা শর্ত আছে। আজ রাতে তোমাকে আমার সাথে একটা ডিনারে যেতে হবে, কিন্তু ডিনারটা সাধারণ কোনো রেস্টুরেন্টে নয়, আমার স্পেশাল টর্চার সেলে। মায়াবী মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল। আমি যাব, যা বলবে তাই করব। শুধু বাবাকে ছেড়ে দাও। হারিয়ান মায়াবীর চিবুক উঁচিয়ে বলল। গুড গার্ল, যাও তৈরি হয়ে নাও। কালো রঙের একটা ড্রেস পরবে। আজ রাতে আমরা রক্ত দিয়েও হোলি খেলবো। মায়াবী ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পিছন ফিরে তাকালো। তার চোখের জল তখনও শুকায়নি, কিন্তু ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসি দেখা দিল, যা আরিয়ান দেখতে পেল না। আরিয়ান নিজের কফির কাপে একটা চুমুক দিল, কিন্তু চুমুক দিতেই সে থুতু ফেলে দিল। কফিটা প্রচন্ড নোনতা। মায়াবী কফিতে চিনির বদলে লবণ মিশিয়ে দিয়েছে। আরিয়ান রাগে চিৎকার করে কাপটা আছাড় দিয়ে ভাঙলো। মায়াবী, তুমি আমাকে পাগল করে ছাড়বে। আরিয়ান তার ড্রেসিং রুমের আয়নায় নিজেকে দেখলো। কালো টাক্সিডো হার থপথপে সাদার সাদে তাকে গ্রিক দেবতার মতো লাগছে, কিন্তু তার চোখে সেই ঠান্ডা পাথুরে চাউনি বলছে আজ রাতে কেউ একজন প্রাণ হারাতে চলেছে। সে তার কোমরের হলি স্টোরে একটি 9mm পিস্তল গুঁজে নিল। ঠিক তখনই মায়াবী ঘরে ঢুকলো। কালো রঙের একটা ভেলভেটের গাউন পরেছে সে, চুলগুলো একপাশে ছেড়ে দেওয়া, আর ঠোঁটে গাঢ় একটা লাল লিপস্টিক। তাকে দেখে আরিয়ানের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। মায়াবীর এই রূপটা সে আগে দেখেনি। ন্যাকামি মাখা মানুষটার মেয়েটার মধ্যে আজ এক অদ্ভুত বিষাদ মাখা সৌন্দর্য ফুটে উঠেছে। মায়াবী আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের ঠোঁটটা একটু ফুলিয়ে বলল।
আরিয়ান বাবু, দেখো তো এই কালো রঙটা আমাকে কেমন যেন ডাইনি ডাইনি দেখাচ্ছে না? আমার না পিঙ্ক কালার বেশি ভালো লাগে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার বাবা মনের মুখে আর সে এখনো রঙে চিন্তা করেছে। আরিয়ান তার কাছে গিয়ে পিছন থেকে মায়াবীর হাতটা ধরে রাখলো। আয়না দুজনের চোখে মিলন হলো। আজ রাতটা তোমার জীবনের সব থেকে স্মরণীয় রাত হবে মায়াবী। আরিয়ান তার হাত ধরল। তার হাতের মুঠো বরাবরের মতোই শক্ত। গাড়ি ছুটছে শহরের একদম শেষ প্রান্তে। সেখানে পুরনো চামড়ার কারখানাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জায়গাটা জনমানবহীন এবং উৎকট গন্ধে ভরা। মায়াবী নাকে রুমাল দিয়ে বলল, উফ, আরিয়ান বাবু, তুমি কি আমাকে ডাস্টবিনে ডিনার করাতে এনেছো? এখানে তো খুব পচা গন্ধ। আয়ান কোনো উত্তর দিল না। সে গাড়ি থামিয়ে মায়াবীকে একই রকম টেনে হিসে একটা বড় গাউনের ভিতরে নিয়ে গেল। ভিতরে টিমটিমে হলুদ আলো জ্বলছে। মাঝখানে একটা চেয়ার, একজন মানুষকে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে, যার মাথায় কালো কাপড়ে ঢাকা। মায়াবীর বুকটা ধক করে উঠল। সে আরিয়ানের হাত খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, এটা কি বাবা? তুমি কি বাবাকে এখানে এনেছো? আরিয়ান ক্রু হাসি দিয়ে মায়াবীর কানে ফিসফিস করল, কাপড়টা সরিয়ে নিজেই দেখে নাও। যদি সে তোমার বাবা হয় তবে আজকে ডিনারের মেন ডিশ হবে হিউম্যান হার্ট। মায়াবী কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। তার পা সরছে না। সে কাপড়ে এক কোণ ধরল এবং এক ঝটকায় সেটা সরিয়ে দিল। কিন্তু ভিতরে থাকা মানুষটিকে দেখে মায়াবী স্তব্ধ হয়ে গেল। এটি তার বাবা নয়, বরং তার কলেজের সেই বকাটে ছেলেটি, যে তাকে প্রায় রাস্তাঘাট ইপ্রিজিং করত। ছেলেটার মুখ রক্তে মাখা, চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে আছে। মায়াবী পিছনে ফিরে তাকালো। হারিয়ান তার দিকে একটা চকচকে রিভলভার বাড়িয়ে দিল। নাও মায়াবী, তুমি তো বলেছিলে এই ছেলেটা তোমাকে খুব বিরক্ত করে। আজ আমি তোমাকে সুযোগ দিচ্ছি, ওর বুকে একটা গুলি করো। আর দেখো রক্ত কিভাবে ফোড়ার মতো বের হয়। এটা করলেই আমি তোমার বাবাকে ছেড়ে দেবো। হারিয়ানের কণ্ঠে এক পৈশাচিক উত্তেজনা। মায়াবী পিস্তলটা হাতে নিল। তার হাত থরথর করে কাঁপছে। সে ছেলেটার দিকে তাকালো, তারপর আরিয়ানের দিকে। আমি আমি পারবো না আরিয়ান বাবু। রক্ত দেখলে আমার মাথা ঘোরে। মায়াবী ফুপিয়ে কেঁদে উঠল। তুমি এত নিষ্ঠুর কেন? আরিয়ান হাসল। সে মায়াবীর ঠিক পিছনে গিয়ে দাঁড়ালো এবং তার হাতটা নিজের হাতে শক্ত করে মুঠে নিল। পিস্তলের নলটা লক্ষ্য করলো ছেলেটির কপাল বরাবর। আঙুলটা ট্রিগার রাখো বেবি, জাস্ট একটা চাপ, খুব মজা পাবে, প্রমিস। আরিয়ান মায়াবীর ঘাড়ির কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেল। মায়াবী চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। এই নির্জন জায়গায় পুলিশ এলো কোথা থেকে? সে মায়াবীকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে জানলার দিকে তাকালো। তখনই মায়াবী তার চোখের জল মুছে একদম শান্ত গলায় বলল, আরিয়ান বাবু, আমি কি তোমাকে বলিনি যে আমি একটু বেশি ন্যাকামি করি? আসলে ন্যাকামি করা মেয়েরা কিন্তু খুব স্মার্ট হয়। আরিয়ান ফিরে তাকাতেই দেখলো মায়াবীর হাতে থাকা পিস্তলটা এখন সরাসরি তার বুক বরাবর তাক করা। মায়াবীর চোখে এখন আর কোনো জল নেই, বরং সেখানে এক ধূত শিকারের চাউনি। মায়াবী মিষ্টি করে হেসে বলল, তোমার ল্যাপটপ থেকে শুধু পাসওয়ার্ড নয়, আমি তোমার পরবর্তী শিকারদের লিস্ট আর লোকেশনটাও পুলিশকে পাঠিয়ে দিয়েছি। আর এই কফিটা যে নোনতা ছিল, ওটা আসলে একটা জিপিএস ট্র্যাকার পাউডার ছিল, যা আমার লিপস্টিকে মেশানো ছিল। তুমি তো আমার লিপস্টিক চেটেছিলে, মনে নেই? আয়ান স্তব্ধ হয়ে গেল। সে মেয়েটাকে যে ডল ভেবে বন্দি করেছিল, সে আসলে তাকেই ফাঁদে ফেলাচ্ছে। আরিয়ান কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মায়াবী আর আগে সেই ন্যাকামো করা মেয়েটি যেন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। মায়াবীর হাতের পিস্তলটা এক চুলও কাঁপছে না। পুলিশের চারির ক্রমশ কাছে আসছে। নালিল আর গোডাউনের ভাঙ্গা গাছ দিয়ে ভেতরে ঠিকই পড়েছে। আরিয়ান অট্ট হাসি দিয়ে উঠল। সে হাসতে কোনো আপত্তি নেই, আছে এক বুক জ্বালা। সে ধীর পায়ে মায়াবীর দিকে এক পা এগিয়ে গেল। বাহ মায়াবী বাহ, আমি তো ভেবেছিলাম তুমি একটা নরম পুতুল, যাকে আমি যেভাবে খুশি গড়ব, কিন্তু তুমি তো দেখি বিষাক্ত নাগিন। এত নিখুঁত অভিনয় তুমি কোথা থেকে শিখলে? মায়াবী পিস্তলের ট্রিগারে আঙুল শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠে সেই আহ্লাদ ভাবাই নেই, এখন এখানে কঠিন গম্ভীর্য। আরিয়ান বাবু, তুমি শিখিয়েছ যে ভালোবাসা মানেই দখল করা, আর আমি শিখেছি যে বাঁচার জন্য অভিনয় করাটা জরুরি। তুমি কি ভেবেছিলে তোমার ওই রক্তমাখা উপহারগুলো দেখে আমি সত্যিই ভয় পেয়েছি? ওগুলো তো আমার ভেতরটাকে পাথরের মতো শক্ত করে দিয়েছিল।
কিন্তু পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না। আয়ান পকেট থেকে একটা রিমোট বের করলো, তার চোখে এক উম্মাজ্জেদ। এই গোডাউনের চারদিকে হাই ভোল্টেজের ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছি। একটা বাটন চাপ দিলেই পুরো জায়গাটা নরক হয়ে যাবে। তুমি কি আমার সাথে মরতে রাজি? মায়াবী একটু হাসলো, সেই হাসিটা এখন আরিয়ানের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি কি ভেবেছিলে আমি একা এসেছি? তোমার ওই সিকিউরিটি সিস্টেম আমি আরো অনেক আগেই ডিসেবল করে দিয়েছি। যখন তুমি বাথরুমে নীল শটটা খুঁজছিলে, আমি তোমাকে বলেছিলাম আরিয়ান বাবু, নীল শটটাতে তোমাকে খুব ড্যাশিং লাগে, তাই ওটা খুঁজে পেতে তোমার একটু সময় লেগেছিল। আরিয়ানের চাল বুঝে গেল, এই মেয়ে তাকে প্রতিটা পদক্ষেপে বোকা বানিয়েছে। ঠিক তখনই গ্রাউন্ডের পিছনে দরজা ভেঙে এক দল সদস্য পুলিশ ভিতরে ঢুকলো। হ্যান্ডস আপ আরিয়ান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের কমান্ডে অফিসারের চিৎকার প্রতিধ্বনি হলো পুরো ঘরে। আরিয়ান তার হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিল। সে মায়াবীর চোখের দিকে তাকিয়ে থাকলো, তার দৃষ্টিতে এখন ঘৃণার বদলে এক অদ্ভুত মুগ্ধতা। সে ফিসফিস করে বলল, তুমি জিতে গেছো মায়াবী, তবে একটা কথা মনে রেখো, সাইকোপ্যাথরা কখনো হারে না, তারা শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে। পুলিশ আরিয়ানকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়ার সময় মায়াবীকে এক কোনায় দাঁড়িয়ে দেখছিল। আরিয়ান যখন তার পাশে যাচ্ছিল, সে হঠাৎ থমকে দাঁড়ায়। পুলিশের বাধা উপেক্ষা করে সে মায়াবীর কানে মুখ নিয়ে বলে, তোমার লিপস্টিকের জিপিএস ট্র্যাকারের সাপটা কিন্তু দারুণ ছিল। আই উইল বি ব্যাক ফর ইউ মাই লিটল ডগ। আয়ানকে নিয়ে যাওয়া হলো। গোডাউনটা এখন জনশূন্য। মায়াবী ধপ করে একটা কাঠের বক্সের উপর বসে পড়ল, তার হাত এখন থরথর করে কাঁপছে। এতক্ষণের শক্তি অভিনয়টা যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেল। সে আগের মতো ফুপিয়ে কেঁদে উঠল। উফ মা গো, আমার হাত খুব ব্যথা করছে। এত ভারী পিস্তল কি মানুষ হাতে নেয়? আর আরিয়ান বাবুটা কত পচা, আমাকে ডল বলল কেন? মায়াবী তার ব্যাগ থেকে একটা ছোট্ট আয়না বের করলো, নিজের চোখে জল মোছা লিপস্টিকটা আবার ঠিক করে নিল। তার চোখে এখন আবার সেই পরিচিত নেকামি, কিন্তু সেই চোখের গভীরে তাকালে বোঝা যায় সে আর আগে সেই সহজ সরল মায়াবী নেই। ঠিক তখন তার ফোনে একটা মেসেজ এলো 100 নাম্বার থেকে। মেসেজটা খুলেই মায়াবীর রক্ত হিম হয়ে গেল। সেখানে লেখা ছিল, পুলিশের গাড়িটা বেশ পুরনো, লক ভাঙা খুব একটা কঠিন কাজ নয়, 5 মিনিটের মধ্যে আসছে। তোমার প্রিয় আইসক্রিম নিয়ে তৈরি থাকো যান। মায়াবী ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দের মাঝেও সে শুনতে পায় দূরে একটা গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ। আরিয়ান ফিরছে। আর এবার সে কোনো খেলা খেলতে নয়, সে আসছে তার আসল রূপ দেখাতে। মেসেজটা দেখে মায়াবীর হাতের ফোনটা মেঝেতে পড়ে গেল। তার চোখের মনি কাঁপছে। বাইরে বৃষ্টির শব্দটা এখন আর রোমান্টিক লাগছে না, মনে হচ্ছে হাজার হাজার অশরীর নখ দিয়ে কেউ টিনের চালে আঁচড় আটকাচ্ছে। আরিয়ান পালিয়ে এসেছে, কিন্তু কিভাবে? 1 ডজন সশস্ত্র পুলিশকে ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? মায়াবী পাগলের মতো গোডাউনের চারিদিকে তাকাতে লাগলো। পালানোর কোনো পথ নেই। পিছনের দরজাটা পুলিশ আসার সময় ভেঙে ফেলেছে, কিন্তু সেখান দিয়ে বের হলেই বরের অন্ধকার। কিন্তু তার মনে পড়লো আরিয়ানের সেই লাল রিমোটটার কথা, সেটা সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। মায়াবী অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে রিমোটটা খুঁজতে লাগলো। উফ, নখটা ভেঙে গেল। আরিয়ান বাবুটা এত দুষ্টু কেন? সব জায়গায় অন্ধকার করে রাখে। কান্নার সুরে বিড়বিড় করলেও তার হাত দুটো খুব দ্রুত মাটি হাতড়াচ্ছে। ঠিক তখনই গোডাউনের প্রধান ফটকে একটা ছায়া পড়ল। বজ্রপাতের আলোয় সেই ছায়াটা দ্বিগল হয়ে মায়াবীর পায়ের কাছে এসে ঠেকলো। মায়াবী জমে গেল। সে চিবুক তুলে তাকালো। ফটকের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার পরনের সেই ধবধবে সাদা শার্টটা এখন ছিঁড়ে গেছে, কাঁধের কাছে রক্তচাপ, কিন্তু তার মুখে এক স্বর্গীয় প্রশান্তি, যেন সে কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। তার এক হাতে একটা আইসক্রিমের কাপ, অন্য হাতে একটা রক্তমাখা ছুরি। স্ট্রবেরি ফ্লেভার শেষ হয়ে গেছিল মায়াবী, তাই ভ্যানিলা আনলাম। তুমি তো আবার ভ্যানিলা খুব পছন্দ করো, তাই না? আরিয়ানের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি শীতল এবং মধুর। মায়াবী পেছাতে পেছাতে একটা দেওয়ালের সাথে ধাক্কা খেল। তুমি তুমি পুলিশদের কি করলে? ওরা তো অনেকজন ছিল। আরিয়ান ধীর পায়ে এগিয়ে আসছে, প্রতিটি কদম যেন মৃত্যুর ঘন্টা বাজাচ্ছে। সে আইসক্রিমের কাপটা একটা টেবিলের উপর রাখলো। ওরা খুব সাধারণ ছিল মায়াবী, জাস্ট কয়েকটা ট্রিগার চিপতে হলো। আসলে তোমার ওই জিপিএস পাউডারটা আমার পেটে গিয়ে আমাকে একটু বেশি এনার্জি দিয়ে দিয়েছে। এখন আমার সব হিসাব নেওয়ার পালা। আরিয়ান মায়াবীর খুব কাছে এসে থামলো। মায়াবী ভয়ে চোখ বন্ধ করে ফেল। সে ভাবলো এখন হয়তো ছুরিটা তার বুকে এসে যাবে, কিন্তু তার বদলে সে অনুভব করলো ঠান্ডা আইসক্রিমের
একটা চামচ তার ঠোঁটে স্পর্শ করছে। হা করো জান, আগে মিষ্টি মুখ, তারপর হিসাব। মাবি বাধ্য হয়ে আইসক্রিমটা মুখে নিল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আরিয়ান তার চোখে জল জিভ দিয়ে ঠোঁট চেটে নিল। হুম, লবণাক্ত, ঠিক যেমনটা আমার পছন্দ। হঠাৎ আরিয়ানের মুড বদলে গেল। সে মায়াবীর গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে সজোরে ধাক্কা দিল। তার চোখের মনি এখন হিংস্র জানোয়ারের মতো জ্বলছে। তুমি ভেবেছিলে আমি ধরা পড়বো? তুমি ভেবেছিলে তোমার ওই সস্তা ন্যাকামি দিয়ে আমাকে জেলে ঘামি টানাবে? আমি তোমাকে ভালোবেসেছিলাম মায়াবী, আর তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিলে। মায়াবী দম বন্ধ অবস্থায় কর্ণের মতে বলল, তুমি তুমি খুনি, তুমি তুমি সাইকো। হ্যাঁ, আমি সাইকো, কিন্তু তুমি কি? তুমি একজন প্রতারক। আরিয়ান চুরিটা মায়াবীর গলার কাছে চেপে ধরেই বলল, ইচ্ছে করছে তোমার ওই সুন্দর গাল দুটো ছিঁড়ে 4 টুকরো করে ফেলে, তারপর তোমার ওই হাসির ভিডিওগুলো দেখবো। মায়াবী হঠাৎ হাসল। কান্নার মাঝে খিলখিল করে হেসে উঠল সে। আরিয়ান থমকে গেল। হাসছো কেন? মায়াবী আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করেই বলল, আরিয়ান বাবু, তুমি যেমন বাথরুমের নীল শার্ট খুঁজছিলে, তেমনই আমি তোমার গাড়ির সিটের নিচে একটা ছোট্ট উপহার রেখে এসেছিলাম। তুমি কি ভেবেছিলে আমি শুধু পুলিশকে খবর দেব? আমি তো জানতাম তুমি পালিয়ে আসবে। আরিয়ানের কপালে ঘাম দেখা দিল। কি রেখেছো তুমি? গাড়ির ইঞ্জিনের সাথে একটা টাইমার সেট করা আছে, আর সেই টাইমারটা আমার এই হাতের ঘড়ির সাথে কানেক্টেড। আমি যদি 5 মিনিটের মধ্যে একটা কোড প্রেস না করি, তবে পুরো গোডাউন সহ আমরা বাতাসে উড়ে যাব। আমরা দুইজন একসাথে মরব। হারিয়ান বাবু, এটা কি খুব রোমান্টিক না, বলো? হুম হুম। আরিয়ান মায়াবীর হাতের দিকে তাকালো। সেখানে একটা আধুনিক স্মার্ট ওয়াচ টিকটিক করছে। সময় বাকি মাত্র 1 মিনিট 20 সেকেন্ড। আরিয়ান হতভম্ব হয়ে গেল। এই মেয়ে তো তার চেয়ে বড় সাইকো। সে মায়াবীর হাত থেকে ঘড়িটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মায়াবী সেটা শক্ত করে ধরে থাকলো। বলো আরিয়ান বাবু, এখন কি আমাদের বিয়েটা স্বর্গে হবে? মায়াবীর চোখে এক অদ্ভুত উন্মাদনা। সময় বাকি মাত্র 54 সেকেন্ড। ঘড়ির টিকটিক শব্দ যেন আরিয়ানের মস্তিষ্কের ভিতর হাতুড়ি পেটাচ্ছে। আরিয়ান অবিশ্বাসের দৃষ্টিতে মায়াবীর দিকে তাকিয়ে আছে। যে মেয়েটা কিছুক্ষণ আগেও আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেছিল, সে কিভাবে এত ঠান্ডা মাথায় নিজের মৃত্যু পরিকল্পনা করতে পারে? তুমি তুমি মিথ্যে বলছো মায়াবী, তুমি এতটা সাহসী নও। আরিয়ান মায়াবীর কবজিটা সজোরে চেপে ধরল। মায়াবী বড় বড় চোখ করে নিষ্পাপ ভঙ্গিতে তাকালো। ও মা, তুমি বিশ্বাস করছো না? সরি সরি। ও মা, তুমি বিশ্বাস করছো না আরিয়ান বাবু? আমার না ছোটবেলা থেকেই বাজি পোড়ানোর খুব পছন্দ। মনে আছে ছোটবেলায় আমি একবার নিজের পুতুলের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম, শুধু এটা দেখার জন্য যে আগুনের শিখাটা কেমন নাচে। আজ আমারও সেই শিখার মাঝে নাচবো। সময় বাকি 35 সেকেন্ড। আরিয়ান হন্য হয়ে মায়াবীর হাত থেকে ঘড়িটা খোলার চেষ্টা করছে, কিন্তু ঘড়িটা মেটাল চেন দিয়ে কবজির সাথে লক করা। আরিয়ান রাগে চিৎকার করে উঠল। পাসওয়ার্ড কি? জলদি বলো। মায়াবী ঠোঁট ফুলিয়ে বলল, তুমি কত আনরোমান্টিক! মরার সময় কেউ পাসওয়ার্ড জিজ্ঞেস করে? তুমি বরং আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ওই যে ডার্ক মুভিগুলোতে দেখায় না, লাস্ট মুভমেন্টে হিরো হিরোইনকে কিস করে মারা যায়। আমার না ওটা খুব ট্রাই করতে ইচ্ছে করছে। সময় বাকি 20 সেকেন্ড। আরিয়ানের কপাল বেয়ে ঘাম ঝরছে। সে বুঝতে পারছে মায়াবী আসলে উন্মত্ত। সে তার পকেট থেকে সেই সাইকোলজি বুলেটটা বের করলো। আমি তোমার হাতটা কেটে ফেলবো মায়াবী, ঘড়িটা নিয়ে বাইরে ফেলে দেবো। হুম, রক্ত বের হবে তো। কত পচা তুমি! মায়াবীর হাতটা আগলে নিয়ে খিলখিল করে হাসল। সময় কিন্তু আর মাত্র 10 সেকেন্ড। আরিয়ান বাবু, 9, 8, 7। আরিয়ান তার সব শক্তি দিয়ে মায়াবীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল এবং গোডাউনের দরজার দিকে দৌড় দিল, কিন্তু মায়াবী পিছন থেকে চিৎকার করে বলল, কোথায় যাচ্ছ? দরজায় তো ইলেকট্রিক কারেন্ট দেওয়া, আমি ওটা আবার অন করে দিয়েছি। আরিয়ান থমকে গেল। সে দেখলো দরজার ধাতব হাতল থেকে নীলচে আগুনের স্ফুলিং বের হচ্ছে। সে হাটকে পড়েছে। নিজের তৈরি করা খাঁচায় নিজেই বন্দি। 4, 5, 4, 3, 2, 1, 0। মায়াবী চোখ বন্ধ করে কান চেপে ধরল। আরিয়ান দেওয়ালে পিঠ ঠেকিয়ে আর্তনাদ করে উঠল, কিন্তু
পুরো গুড়াও নিস্তব্ধ, কোনো বিস্ফোরণ হলো না, কোনো আগুনের শিখা আকাশ ছিল না, শুধু বাইরে বৃষ্টির ঝিনি শব্দ শোনা যাচ্ছে। হায়ান কয়েক সেকেন্ড বড় বড় নিঃশ্বাস নিল। সে বেঁচে আছে। সে মায়াবীর দিকে তাকালো। মায়াবী আস্তে করে চোখ খুললো এবং নিজের ঘড়িটার দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করলো। ও মা, এটা তো ফাটলো না। আরিয়ান বাবু, মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে। ইস, একদম মুডটা নষ্ট হয়ে গেল। চাইনিজ মাল কিনলে এমনই হয়, তাই না? আরিয়ানের চোখে এখন টকটকে লাল হয়ে আছে। সে বুঝতে পারলো মায়াবী তাকে শুধু ভয় দেখানোর জন্য এই নাটকটা করেছে। কোনো বোমা ছিল না, কোনো জিপিএস পাউডারও ছিল না। মেয়েটা স্রেফ তার সাইকো মানসিকতা নিয়ে খেলেছে। আরিয়ান ধীর পায়ে মায়াবীর দিকে এগিয়ে এলো। তার হাতে থাকা চুড়িটা এখন কাঁপছে রাগে। মায়াবী, তুমি আমার সাথে রসিকতা করলে? আমার মতো মানুষকে তুমি মৃত্যুর ভয় দেখালে? মায়াবী এবার সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে আর ভয় নেই, আছে এক গভীর ঘৃণা। আমি তোমাকে ভয় দেখাইনি আরিয়ান বাবু। আমি তোমাকে তোমার নিজের আয়নাটা দেখালাম। তুমি মানুষকে যেভাবে তিলে তিলে মারো, আজ সেই মৃত্যুর স্বাদ তুমি নিজে পেলে। কেমন লেগেছে যমদূতকে এত কাছ থেকে দেখে? বলো বলো। আরিয়ান মায়াবীর গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। আমি তোমাকে এখনই শেষ করে ফেলবো। ঠিক তখনই মায়াবী আরিয়ানের পকেটে থাকা সেই রিভলভারটা বের করে আরিয়ানের পেটে ঠেকালো। এবার কিন্তু এটা চাইনিজ নয় আরিয়ান বাবু, এটা তোমারই লোড করা পিস্তল। এবার বলো, কে কাকে শেষ করবে? বাইরে পুলিশের আরো গাড়ি এসে পৌঁছেছে। এবার আর কোনো পালানোর পথ নেই। আরিয়ান মায়াবী চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি পেল। সে বিড়বিড় করে বলল, অবশেষে আমি আমার যোগ্য সঙ্গিনী খুঁজে পেলাম। তুমিও একজন সাইকো মায়াবী, শুধু তোমার স্টাইলটা আলাদা। মায়াবী টিকার আঙ্গুল রেখে ফিসফিস করে বলল, আমি সাইকো নই আরিয়ান বাবু, আমি জাস্ট তোমার দেওয়া ভালোবাসার রিটার্ন গিফট দিচ্ছি। গোডাউনের ভিতরে এখন এক অদ্ভুত রক্ষণক্ষেত্র পরিণত হয়েছে। বাইরে পুলিশের সাইরেনের শব্দ আর বৃষ্টির গর্জনের মাঝে মায়াবীর হাতে রিভলভারটা আয়রানের পেটে শক্ত করে চেপে ধরে বসানো। আয়রানের চোখে কোনো ভয় নেই, বরং সেখানে এক বিচিত্র মুগ্ধতা খেলা করছে। সে যেন নিজে তৈরি করা এক দানবের আয়নায় নিজেকেই দেখতে পাচ্ছে। শুট করো মায়াবী, দেরি করছো কেন? আরিয়ান তার শরীরের সবটুকু ওজন মায়াবীর উপর ছেড়ে দিয়ে এগিয়ে এলো। একটা সাইকোকে মারলে তুমি হিরোইন হবে, আর না মারলে তুমি চিরকাল আমার অন্ধকার জগতের রানী হয়ে থাকবে। বলো, কোনটা বেছে নেবে? মায়াবীর আঙ্গুল টিঘারে কাঁপছে, তার চোখে জল, কিন্তু চোয়াল শক্ত। তুমি ভেবেছো আমি তোমার মতো খুনি হব? তোমাকে মেরে আমি আমার হাত নোংরা করতে চাই না আরিয়ান বাবু। আমি চাই তুমি জেলের ভেতর পৌঁছে মরো, কিন্তু প্রতিটা সেকেন্ডে যেন তোমার কাছে এক একটা জন্ম মনে হয়। আয়ান হঠাৎ মায়াবীর কানের কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস মায়াবীর ঘাড় ভিজিয়ে দিচ্ছে। সে খুব নিচু স্বরে বলল, তুমি কি সত্যিই চাও আমি জেলে যাই? জেলেতে হলে তোমার ছবি এঁকে সময় কাটাবো আমি, আর যখন বের হব তখন তোমার এই ন্যাকামি মাখা হাসিটা থাকবে না, তখন শুধু থাকবে রক্ত আর কান্না। মায়াবী ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিল। ঠিক তখনই পুলিশের এক বিশাল দল গুডাউনের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। এবার আর কোনো লুকোচুরি নয়। ডজন খানেক রাইফেলের লেজার পয়েন্টে হায়ানের বুকের উপর স্থির হলো। ফেলে দাও অস্ত্র। মায়াবী মিস, আপনি সরে আসুন। কমান্ডিং অফিসার চিৎকার করে বলেন। মায়াবী রিভলভারটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আরিয়ান বিদ্যুৎ বেগে মায়াবীর হাতটা ধরে ফেলল এবং রিভলভারের নলটা নিজের কপালে ঠেকিয়ে দিল। সে পুলিশের দিকে তাকিয়ে অট্ট হাসি দিল। তোমরা আমাকে ধরতে পারবে না অফিসার, আমি নিজের শেষ বিচার করব। মায়াবী চিৎকার করে উঠল। না আরিয়ান, এটা করো না। আরিয়ান মায়াবীর চোখের দিকে তাকিয়ে তার সেই ভুবন ভোলানো মায়াবী হাসিটা দিল। মায়াবী, তুমি বলেছিলে না রাজপুত্ররা সাদা করে চড়ে আসে? আমি তোমার রাজপুত্র হতে পারিনি, কিন্তু তোমার জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে থাকবো। বিদায় ডল। আরিয়ানের আঙ্গুল টিকারে চাপ দিতে যাবে, ঠিক তখনই মায়াবী তার সর্বশক্তি দিয়ে আরিয়ানের হাতে একটা কামড় দিল। ব্যথায় আরিয়ানের লক্ষ্য ভ্রান্ত হলো এবং গুলিটা সিলিংয়ে গিয়ে লাগলো। পুলিশ তৎক্ষণাৎ আরিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়লো। 4-5 জন অফিসার আরিয়ানকে মেঝেতে চেপে ধরে হ্যান্ড কাপ পরিয়ে দিল। আরিয়ান তখনও মায়াবীর দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা এতটা বিভৎস যে মায়াবীর চোখ সরিয়ে নিল। আরিয়ানকে যখন টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে চিৎকার করে বলল,
মায়াবী, তুমি আমার বাঁচালে কেন? তুমি কি তবে আমায় ভালোবেসে ফেলেছ? আমাদের গল্পটা কিন্তু এখানে শেষ নয়। মায়াবী কোনো উত্তর দিল না। সে মেঝেতে পড়ে থাকা আরিয়ানের সেই ছেঁড়া শার্টের একটা টুকরো তুলে নিল। তার চোখে এখন এক শূন্য দৃষ্টি। সে বিড়বিড় করেই বলল, আমি তোমাকে বাঁচাইনি আরিয়ান বাবু, আমি তোমাকে তিলে তিলে মারার সুযোগটা বাঁচিয়ে রাখলাম। পুলিশ অফিসার মায়াবীর কাছে এসে বলল। আপনি খুব সাহসী কাজ করেছেন মিস মায়াবী, আপনার জবানবন্দি দিতে হবে। মায়াবী হঠাৎ আগের মতো ন্যাকামি করে ঠোঁট উল্টেই বলল, অফিসার আঙ্কেল, আমার না খুব ভয় লাগছে, আমাকে একটু চকলেট খাওয়াবেন? আর দেখুন তো আমার শাড়িটা কেমন নোংরা হয়ে গেছে, মা বকবে না? পুলিশ অফিসার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে যে মেয়েটা একটা সাইকো কিলারকে পিস্তল ঠেকিয়ে সামনে রাখলো, সে এখন চকলেটের জন্য ন্যাকামি করছে। তিনি মাথা চুলকিয়ে বললেন, অবশ্যই মা, চলো। মায়াবী পুলিশের গাড়িতে ওঠার আগেই একবার অন্ধকারের দিকে তাকালো। তার হাতে থাকা শার্টের টুকরোটার ভিতরে একটা ছোট্ট চাবি লুকানো ছিল, সেটা যে আরিয়ানের পকেট থেকে কৌশলে সরিয়ে নিয়েছে। এই চাবিটা আরিয়ানের সেই গোপন ভল্টের, সেখানে সে তার সব তথ্য আর সম্পদ লুকিয়ে রেখেছে। মায়াবী মুচকি হাসলো, মনে মনে বলল, আরিয়ান বাবু, তুমিই বলেছিলে না সাইকোপ্যাথিরা কখনো হারে না? আমি তো তোমারই ছাত্রী, এখন তোমার সব সাম্রাজ্য হবেই আমার। মায়াবীকে নিয়ে পুলিশের গাড়িটা যখন সাইরেন বাজিয়ে দূরে চলে গেল, মায়াবী তখনও বৃষ্টির মাঝে একা দাঁড়িয়েছিল। আরিয়ানকে নিয়ে পুলিশের গাড়িটা যখন সাইরেন বাজিয়ে দূরে চলে গেল, মায়াবী তখনও বৃষ্টির মাঝে একা দাঁড়িয়েছিল। তার ভেজা শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে, চুলে জল জমে টুপ টুপ করে পড়ছে, কিন্তু তার চোখে এখন আর সে অসহায়ত্ব নেই। সে হাতের মুঠোয় থাকা ছোট্ট রূপালি চাবিটা শক্ত করে চেপে ধরল। আরিয়ান বাবু, তুমি শিখিয়েছো কিভাবে শিকার করতে হয়, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে ছোট্ট ছোট্ট পাখিগুলো কখনো কখনো শিকারী হয়ে ওঠে। মায়াবী বিড়বিড় করে বলল, তার কণ্ঠে এখন এক হিমশীতল দৃঢ়তা। সে পকেট থেকে একটা টিস্যু বের করে গালের আলগা লিপস্টিক আর চোখের কাজল মুছে ফেলল। মুহূর্তের মধ্যে তার চেহারায় সেই নেকা ভাবটা ফজবাজের মতো উধাও হয়ে গেল। সে দ্রুত পা চালিয়ে বনের আড়ালে পার্ক করে রাখা নিজের প্রাইভেট কারের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, এই গাড়িটাই সে আজ সকালেই ভাড়া করেছিল, যা আরিয়ান জানতো না। গাড়িতে উঠে মায়াবী ল্যাপটপটা অন করলো। আরিয়ানের পকেট থেকে সরানো চাবিটা শুধু একটা ফোল্ডের নয়, ওটা একটা এনক্রিপ্টেড পেন ড্রাইভের হার্ডওয়্যার। সেটা ল্যাপটপে ইনসার্ট করতে স্ক্রিনে ভেসে উঠল শত শত ফোল্ডার। প্রত্যেকটা ফোল্ডারের নাম এক একজন প্রভাবশালীর নামে, যাদের আরিয়ান ব্ল্যাকমেল করতো অথবা যাদের সে খুনের কন্ট্রাক্ট নিয়েছিল। এত টাকা, এত ক্ষমতা! মায়াবী চোখের মধ্যে লোভে চিকচিক করে উঠল, কিন্তু হঠাৎ তার নজরে পড়ল একটা ফোল্ডার, যার নাম প্রজেক্ট ডল মায়াবী। মায়াবী ফোল্ডারটা খুললো, ভেতরে যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে গেল। সেখানে গত 2 বছরে তার প্রতিটা মুহূর্তের ভিডিও, এমনকি সে যখন ঘুমাচ্ছিল তখন সে তার বাবার সাথে ঝগড়া করছিল, সব রেকর্ড করা আছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্যটা ছিল নিচে। আরিয়ান তার বাবার আসল ছেলে নয়। আরিয়ানের বাবা ছিল মায়াবীর বাবার পুরনো বিজনেস পার্টনার, যাকে মায়াবীর বাবা প্রতারণা করে পথে বসেছিলেন। তার মানে আরিয়ান কোনো সাধারণ সাইকো নয়, সে প্রতিশোধ নিতে এসেছিল। মায়াবী স্তব্ধ হয়ে রইল। তার এতদিনের সব চাল, সব অভিনয়, তবে কি আরিয়ান আগে থেকে জানতো? সে কি ইচ্ছে করে ধরা দিয়েছে? ঠিক তখনই ল্যাপটপের ওয়েব ক্যামেরাটা অটোমেটিকলি অন হয়ে গেল। স্ক্রিনে ফুটে উঠল আরিয়ানের মুখ। সে এখন পুলিশ ভ্যানের ভেতরে, কিন্তু তার হাতে কোনো হাত করা নেই। সে ক্যামেরার দিকে তাকিয়ে সেই চেনা পৈশাচিক হাসিটাই দিল। হাই ডল, চাবিটা খুঁজে পেয়েছো দেখে খুব ভালো লাগলো। ওটা আসলে একটা ট্র্যাপ ছিল। তুমি যখন ওই ল্যাপটপটা ঢুকেছিলে, আমার লোকেশন ট্যাগ আমার লোকেশন ট্র্যাকার তোমার গাড়িতে ব্রেক সিস্টেম হ্যাক করে নিয়েছে। আর হ্যাঁ, তোমার প্রিয় বাবা এখন কোথায় জানো? আমার ভ্যানের ঠিক পিছনের সিটে। মায়াবী চিৎকার করে উঠল। আরিয়ান, তুমি এটা করতে পারো না, তুমি বলেছিলে তুমি আমায় ভালোবাসো। আরিয়ান স্ক্রিনের ওপর থেকে নিজের ঠোঁটে আঙ্গুল রাখলো। ভালোবাসা অনেক আগে শেষ হয়ে গেছে মায়াবী। যখন তুমি আমার শার্টের রক্তের দাগ দিয়ে দেখানো করেছিলে, এখন শুধু খেলা হবে। তোমার গাড়িটা এখন অটো পাইলটে চলছে। আর আর এর গন্তব্য হলো সে পাহাড়ের খাত, যেখানে আমার বাবা মারা গিয়েছিল।
মায়াবী ব্যাগ চাপার চেষ্টা করলো, কিন্তু প্যাডেলটা একদম শক্ত হয়ে গেছে। স্টিয়ারিং হুইলটা নিজের ইচ্ছা মতো ঘুরছে। গাড়িটা ক্রমশ গতিতে বাড়িয়ে পাহাড়ি রাস্তার দিকে ছুটছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মায়াবী আবার সে আগের মতো নেকামি করে কাঁদতে শুরু করলো, কিন্তু এবার তাকে দেখার জন্য আরিয়ান পাশে নেই। আসে শুধু ল্যাপটপের শীতল স্ক্রিন। আরিয়ান মুচকি হেসে বলল, এবারও কি কোনো বোমা আছে তোমার ঘড়িতে, নাকি এবার সত্যি আমাদের বিয়েটা স্বর্গে হবে? গুড বাই মাই লিটল ডাইনি। গাড়িটা পাহাড়ের একদম প্রান্তে পৌঁছে গেছে। নিচে অতল গহ্বর। মায়াবী চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। ঠিক তখনই গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা যান্ত্রিক আওয়াজ এলো। সেলফ ডিসচার্জ ইন 5 সেকেন্ড। মায়াবী বুঝতে পারলো আরিয়ান তাকে শুধু মারতে চায় না, সে তাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চায়। কিন্তু মায়াবী কি হার মানবে? সে কি তার নেকামি শেষ তরুপের তাসটা এখনো খেলেছে? গাড়ির স্টোমিটার কাটা এখন 140 ছাড়িয়ে গেছে। পাহাড়ি রাস্তার বুকে টায়ার ঘষার বিকট শব্দ হচ্ছে। মায়াবী বুঝতে পারছে আরিয়ান তাকে জ্যান্ত পুড়িয়ে মারার সব ব্যবস্থা করে রেখেছে। ড্যাশবোর্ডের লাল আলোটা তীব্রভাবে জ্বলছে। 4 3 2। মায়াবী এক মুহূর্তের জন্য তার সেই নেকা মুখ ছবিটা ছেড়ে ফেললো। তার চোখ এখন স্থির। সে জানতো আরিয়ান এত সহজে হার মানার পাত্র নয়। তাই সে নিজের জন্য একটা সেফটি গেট রেখেছিল। তাই সে শাড়ির ভাঁজ থেকে একটা ছোট্ট মেটাল ক্লিপ বের করলো। ওটা কোনো সাধারণ ক্লিপ নয়, ওটা একটা ইলেকট্রনিক ডিকোডার। সে দ্রুত ল্যাপটপের পোর্টে ক্লিপটা ঢুকে দিয়ে একটা কামানো টাইপ করলো। আরিয়ান বাবু, তুমি যেমন আমার জিপিএস ট্র্যাকার খেয়েছিলে, আমিও কিন্তু তোমার ল্যাপটপে ভাইরাস ঢুকিয়ে দিয়েছি। ঠিক 1 সেকেন্ডে বাকি থাকতে গাড়ি অটো পাইলট সিস্টেম হ্যাক হয়ে গেল। মায়াবী সর্বশক্তি দিয়ে দরজাটা লাথি মেরে খুলে চলন্ত গাড়ি থেকে বাইরে লাফ দিল। পরের মুহূর্তে একটা কান ফাটানোর শব্দ গাড়িটা পাহাড়ের খাদে পড়ার আগে বিস্মিত হলো। আগুনের এক বিশাল গোলা রাতের আকাশকে লাল করে দিল। মায়াবী পাথুরে ঢাল বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। তার সারা শরীর ছিঁড়ে গেছে, কপাল বেয়ে রক্ত ঝরছে, কিন্তু সে বেঁচে আছে। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। দূরে জ্বলন্ত গাড়ির ধ্বংস সত্য শেষ দেখে হি হি করে হাসতে লাগলো। হুম, আমার নতুন শাড়িটা একদম পুড়ে গেল। আরিয়ান বাবু, তুমি কত বড় পচা, একটা শাড়ি গিফট না করে পুড়িয়ে দিলে। মায়াবীর হাসিটা মাঝপথে থেমে গেল যখন সে দেখলো তার সামনে একটা কালো জুতো এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ানের সেই কিলার সহযোগী, যার হাতে একটা ইনজেকশন। স্যার বলছেন আপনাকে এখনই মারতে না, আপনার জন্য বিশেষ একটা জায়গা রাখা হয়েছে। লোকটা ঠান্ডা গলায় বলল। মায়াবী কিছু বলার আগে তার ঘাড়ে ইনজেকশন পুশ করা হলো। মুহূর্তের মধ্যে পৃথিবীটা ঝাপসা হয়ে এলো তার কাছে। 3 ঘন্টা পর মায়াবী যখন জ্ঞান ফিরল তখন সে একটা সাদা রঙের কাঁচের ঘরে বন্দি। ঘরটা একদম খালি, শুধু মাঝখানে একটা টেবিল আর দুটো চেয়ার। উল্টো দিকে চেয়ারে বসে আছে আরিয়ান। সে এখন একদম ফিটফাট, হাতে একটা ওয়াইনের গ্লাস। ওয়েলকাম টু মাই রিয়েল ওয়ার্ল্ড মায়াবী। আরিয়ান গ্লাসটা এগিয়ে ধরল। তোমার এই গাড়ি থেকে লাফ দেওয়ার দৃশ্যটা আমি ড্রোন থেকে দেখেছি, লিটারালি ইমপ্রেসিভ। মায়াবী এবার আর নেকামি করল না। সে সোজা হয়ে বসে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল। বাবা কোথায়? আরিয়ান একটু হাসলো। তোমার বাবা এখন আমার সবচেয়ে সুরক্ষিত গেস্ট হাউসে, তবে তাকে বাঁচিয়ে রাখা না হয় রাখা এখন তোমার উপর নির্ভর করছে। কি চাও তুমি? আরিয়ান টেবিলের উপর থেকে একটা ফাইল রাখলো। আমি চাই তুমি আমার হয়ে যাও স্যার। আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। তোমার যে অভিনয়ের ক্ষমতা আর যে তিক্ত বুদ্ধি, তা দিয়ে আমরা এই শহরটা শাসন করতে পারি। তুমি হবে আমার সাইকো কুইন। মায়াবী ফাইলটা দেখলো। ওটা একটা চুক্তিনামা। আরিয়ানের সমাজের অর্ধেক ভাগ তার নামে করে দেওয়া হয়েছে। বদলে তাকে আরিয়ানের পরবর্তী সব অপারেশনে সঙ্গী দিতে হবে। মায়াবী এক মুহূর্তে ভাবলো। হঠাৎ তার সেই চিরচেনা নেকামি হাসিটা দিল। সে আঙ্গুল দিয়ে নিজের চিবুক চুলকেই বলল। ও মা, আমি কুইন হব? তাহলে কি আমার মাথায় একটা হীরের মুকুট থাকবে? আর আমি কি প্রতিদিন নতুন নতুন শাড়ি পরতে পারবো? আরিয়ান অবাক হয়ে তার দিকে তুমি কি সিরিয়াস? তাকালো। মায়াবী এগিয়ে এসে আরিয়ানের খুব কাছে দাঁড়ালো। সে আরিয়ানের শার্টের কলার ঠিক করে ফিসফিস করে বলে।
আমি সিরিয়াস আরিয়ান বাবু, তবে আমার একটা ছোট্ট শর্ত আছে। তোমার ওই প্লাস্টিকের পুতুলগুলো খুব বোরিং। চলো আমরা দুজন মিলে জ্যান্ত মানুষদের নিয়ে নতুন কোনো খেলা খেলি। শুরুটা হোক তোমার ওই কিলার লোকটাকে দিয়ে, যে আমাকে ইঞ্জেকশন দিয়েছে। আমার না ওনাকে একদম পছন্দ হয়নি, একদমই না। আরিয়ানের চোখে এক পৈশাচিক আনন্দ খেলা গেল। আরিয়ানের চোখে এক পৈশাচিক আনন্দ খেলে গেল। সে মায়াবীর কবরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এলো। ডান, তুমি যা বলবে তাই হবে। আজ থেকে আমরা দুজন মিলে এই শহরটাকে একটা বড় শ্মশান বানাবো। মায়াবী আরিয়ানের বুকে মাথা রাখলো, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল দেওয়ালের উপরে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে। সে মনে মনে বলল, আরিয়ান বাবু, তুমি ভাবছো আমাকে তোমার দলে নিবে? আসলে আমি তোমার ভেতরে ঢুকে তোমার সবটুকু বিষ শুষে নেব। তারপর যেদিন তুমি একদম নিঃস্ব হবে, সেদিন আমি তোমাকে নিজের হাতেই শেষ করব। আরিয়ানের অট্ট হাসিতে সাদা গাছের ঘরটা কেঁপে উঠল। সে মায়াবী চিবুকটা উচিত হলো। মায়াবী খুব আদুরে গলায় বলল, আমি জানতাম মায়াবী, তোমার রক্তে সাধারণ কোনো মানুষের মতো ভয় নেই। তোমার ভেতরটা একটা অন্ধকার সমুদ্র আছে। আমি শুধু সেখানে একটা ঢিল ছুঁড়েছি। উফ, আরিয়ান বাবু, তুমি না খুব জোরে আমার চিবুকটা ধরো, দাগ পড়ে যাবে তো। আর দাগ পড়লে কি আমাকে কুইন কুইন লাগবে বলো? তখন তো আমাকে ডাইনি ডাইনি লাগবে। আরিয়ান হাত সরিয়ে নিল। তার চোখে এখন মায়াবীর প্রতি এক অদ্ভুত বিশ্বাস জন্মেছে। সে দরজা দিকে ইশারা করলো, সাথে সাথে সে ক্লাস সহযোগিতার ভিতরে ঢুকলো। সে মায়াবীকে ইঞ্জেকশন দিয়েছিল। লোকটা, তার নাম জহির। সে মাথা নিচু করে দাঁড়ালো। জহির, আমাদের নতুন কুইন তোমাকে পছন্দ করছেন না। তিনি বলছেন তোমার ড্রেসিং সেন্স নাকি খুব খারাপ। আরিয়ান খুব ঠান্ডা গলায় বলল। জহির ভরকে গিয়ে মায়াবীর দিকে তাকালো। ম্যাম, আমি দুঃখিত। আমি শুধু বসের অর্ডার পালন করছিলাম। মায়াবী টি টেবিলের উপর থেকে একটা ধারালো ফলের ছুরি হাতে তুললো। সে ছুরিটা নিয়ে জহিরের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। জহির ভাইয়া, তুমি না আমাকে খুব ব্যথা দিয়েছো। ইঞ্জেকশনটা খুব জোরে পুশ করেছিলে। মা বলেছে যারা ব্যথা দেয় তাদের একটু রিটার্ন গিফটও দিতে হয়। মায়াবী হঠাৎ ছুরিটা ডগাটা জহিরের চোখের খুব কাছে নিয়ে গেল। জহির ভয়ে কাঠ হয়ে গেল। হারিয়ান এক পাশে দাঁড়িয়ে খুব আগ্রহ নিয়ে দেখছে। সে দেখতে চায় মায়াবী কত দূর যেতে পারে। মায়াবী হঠাৎ ছুরিটা জহিরের কলারের কাছে নিয়ে তার শার্টের একটা বোতাম টপ করে কেটে দিল। তারপর খিলখিল করে হেসে উঠল। ভয় পেয়েছো? আমি তো জাস্ট তোমার বোতামটা ঠিক করে দিচ্ছিলাম। আরিয়ান বাবু, আমি কি অত নিষ্ঠুর হতে পারি বলো? হারিয়ান একটু হতাশ হলো। সে ভেবেছিল মায়াবী হয়তো জহিরকে আঘাত করবে, কিন্তু পরক্ষণে মায়াবী জহিরের হাতে সেই বোতামটা গুঁজে দিয়ে বলল, এই নাও, এটা তোমার কাছে রাখো। যখনই এটা দেখবে মনে রাখবে, পরের বার বোতামের বদলে তোমার কলিজাটা আমি এভাবেই আলাদা করব। জহিরের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে বুঝতে পারলো এই মেয়ে আরিয়ানের চেয়েও বেশ বিপজ্জনক। কারণ আরিয়ান কখন রাগ করে তা সে বুঝছে, কিন্তু এই মেয়ে হাসতে হাসতে কখন গলা কাটবে তা বোঝার উপায় নেই। আরিয়ান হাততালি দিয়ে পড়ল। পারবো। পারবো। সাইকোলজিক্যাল টর্চার। মায়াবী, তুমি আসলে জিনিয়াস। এবার চলো আমাদের প্রথম মিশন শুরু করি। আরিয়ান মায়াবীকে নিয়ে একটা বড় স্ক্রিনের সামনে গেল। সেখানে একটা বৃদ্ধ লোকের ছবি ভেসে উঠল। লোকটা শহরের নামকরা এক চ্যারিটি ফাউন্ডেশনের মালিক, কিন্তু আরিয়ানের তথ্য মতে তিনি আড়ালে নারী পাচারের চক্রের সাথে জড়িত। এই লোকটার লকারে একটা ড্রাইভ আছে, যেখানে কয়েকশো কোটি টাকার ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড রাখা। তোমাকে ওই চ্যারিটির অনুষ্ঠানে যেতে হবে। তোমার নেকা ইমেজ ব্যবহার করে ওর খুব কাছে পৌঁছাতে হবে। তারপর আরিয়ান থামলো। মায়াবী চোখের পলক ফেলেই পড়ল। তারপর আমি কি ওনাকে আইসক্রিম খাওয়াবো? আরিয়ান হাসলো। না, তুমি ওনার ড্রিঙ্কসে এই লিকুইডটা মিশিয়ে দেবে। এটা খেলে তার হার্ট অ্যাটাক হবে, কিন্তু কোনো ফরেন্সিক রিপোর্ট বিষ ধরা পড়বে না। তুমি শুধু ড্রাইভটা নিয়ে আসবে। মায়াবী শিশিরটা হাতে নিল। তার মনে মনে অন্য এক পরিকল্পনা ঘুরছিল। সে জানতো এই চ্যারিটি মালিকের সাথে তার বাবার একসময় শত্রুতা ছিল। সে আরিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আরিয়ান বাবু, কাজটা হয়ে গেলে কি আমরা ডিনার করব? আমার না খুব
চাইনিজ খেতে ইচ্ছে করছে। আরিয়ান মায়াবীর কপালে একটা চুমু খেয়ে বলল। অবশ্যই, পুরো চাইনিজ রেস্টুরেন্টটাই তোমার জন্য বুক করে রাখবো। মায়াবী ঘর থেকে বের হওয়ার সময় জহিরের দিকে তাকিয়ে একবার চোখ টিপল। জহির ভয়ে কুঁকড়ে গেল। গাড়িতে ওঠার পর মায়াবী তার ভ্যানটি ব্যাগ থেকে একটা ছোট চিপ বের করলো। ওটা সে জহিরের শার্টের বোতাম কাটার সময় অতি অন্তঃসর্পে জহিরের পকেটে ঢুকিয়ে দিয়েছিল। মায়াবী মনে মনে হাসলো। আরিয়ান বাবু, তুমি ভাবছো আমি তোমার মিশন করছি? আমি আসলে তোমার ঘরের ভেতরে খবর বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। জহির হবে আমার অজান্তেই আমার প্রথম ঘুঁটি। শহরের সবচেয়ে অভিজাত কনভেনশনে সেন্টারে আজ উপচে পড়া ভিড়। চারিদিকে সুগন্ধি আর দামি মদের ঘ্রাণ। হারিয়ানের কথা মতো মায়াবী আজ এসেছে একদম রূপকথার পরীর মতো। আকাশি নীল রঙের একটা গ্রাউন, গলায় সরু হীরের হার। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল। ইস, হারটা কি একটু বেশি চিকচিক করছে? লোকে তো ভাববে আমি কোনো সিনেমার নায়িকা। আয়ান তার কানে লাগা ছোট্ট ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে ওপাশ থেকেই বলল। বেশি কথা না বলে টার্গেটের দিকে তাকাও মায়াবী। মিস্টার চৌধুরী ঠিক তোমার 10টা বাজার দিকে দাঁড়িয়ে আছেন। মায়াবী ভিড়ের মধ্যে দেখলো মিস্টার চৌধুরীকে। শতরোদ্ধ একটা বৃদ্ধা, সাদা চুলে অভিজাত্যর ছাপ, কিন্তু লোকটার চোখের চাউনি খুব কুৎসিত। মায়াবী তার হাতে থাকা ফলের জুসের গ্লাসটা শক্ত করে ধরে এগিয়ে গেল। তার ব্যাগে লুকানো সেই ছোট্ট নীল শিশিটা। মায়াবী খুব সাবধানে মিস্টার চৌধুরী খুব কাছে গিয়ে হোঁচট খাওয়ার ভান করলো। তার গ্লাসের কিছুটা দূর চৌধুরীর দামে ছুটে গিয়ে বলল। ও মা, আমি কি করলাম? সরি আঙ্কেল, আমি না একদম হাঁটতে পারি না। মায়াবী এমনভাবে মুখটা কাচুমাচু করলো যে চৌধুরী সাহেব রাগের বদলে মজে গেলেন। চৌধুরী সাহেব হাসি মুখে বললেন। আরে ঠিক আছে মা, ছোট মানুষ ভুল হতেই পারে। তুমি কার সাথে এসেছো? মায়াবী চোখের পলক ফেলেই বলল। আমি তো একা আঙ্কেল, বাবা খুব ব্যস্ত। আপনি কি আমাকে একটু টিস্যু দেবেন? দেখুন আপনার জামাটা নষ্ট হয়ে গেল। মায়াবী যখন চৌধুরী সাহেবকে ব্যস্ত রাখলো তখন আরিয়ান দূর থেকে ড্রেনের মাধ্যমে ভেন্যুর সিকিউরিটি হ্যাক করছিল। মায়াবী কৌশলে তার হাতে থাকা নীল শিশিটার এক ফোঁটা তরল চৌধুরী সাহেবের মদের গ্লাসে মিশিয়ে দিল। কাজটা সে এত নিখুঁতভাবে করলো যে ক্যামেরাতেও ধরা পড়ার কথা নয়। ডান আরিয়ান বাবু, এবার কি আমি আইসক্রিম খাবো? মায়াবী খুব নিচু স্বরে ফিসফিস করলো। মায়াবী উপর থেকে পড়ল। সাবাস ডল, এবার ওনার লকার চাবিটা হাতিয়ে নাও। ওটা ওনার পকেটের ঘড়ির চেনের সাথে থাকে। মায়াবী যখন চৌধুরী সাহেবের সাথে গল্প করছিল তখন সে খেয়াল করলো চৌধুরী সাহেবের বডিগার্ডরা জহিরের দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছে। জহির বাইরে ওয়েটারের ছদ্মবেশে দাঁড়িয়েছিল। মায়াবী মনে মনে হাসলো। সে জহিরের পকেটে যে চিপটা ঢুকে দিয়েছিল ওটা আসলে একটা সিগন্যাল জামার। জহির সেখানে যাচ্ছে যেখানে সিসি ক্যামেরার ছবি জহির যেখানে যাচ্ছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ছবি কাঁপছে। সিসিটিভি টিম ভাবছে জহিরের আসল চোর। মায়াবী চৌধুরী সাহেবের হাতটা ধরে বলল। আঙ্কেল, আপনার হাতের ঘড়িটা খুব সুন্দর। এটা কি জাদুর ঘড়ি? আমাকে একটু দেখাবেন? চৌধুরী সাহেব গলে জল হয়ে গেলেন। তিনি ঘড়িটা দেখতে গেলে মায়াবী খুব সত্যপর্ণে তার চেন থেকে ছোট রূপালি চাবিটা খুলে দিল। ঠিক সেই মুহূর্তে চৌধুরী সাহেব গ্লাস থেকে এক চুমুক মদ খেলেন। 5 সেকেন্ডের মধ্যে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিজের মুখ চেপে ধরলেন। মায়াবী আতকে চিৎকার করে উঠল। আঙ্কেল, আপনার কি হয়েছে? কেউ বাঁচান। পুরো হলরুমে বিশৃঙ্খল শুরু হলো। মায়াবী সেই সুযোগে চাবিটা তার ব্যাগে ঢুকে দিয়ে ভিড়ের মাঝে মিশে গেল। কিন্তু পালানোর সময় সে দেখলো জহিরকে সিকিউরিটি গার্ডরা ধরে ফেলেছে। মায়াবী গাড়িতে উঠে ল্যাপটপ অন করলো। আরিয়ান লাইভ সিস্টেম দেখেছিল। সে খুব খুশি। চাবি পেয়েছো? মায়াবী চাবিটা ক্যামেরার সামনে ধরেই বলল। পেয়েছি, কিন্তু জহির ভাইয়া তো ধরা পড়ে গেল। পুলিশ আসছে। আরিয়ান ঠান্ডা গলায় বলল। জহির মরুক, ওটা আমাদের দরকার নেই। তুমি দ্রুত আমার লোকেশনে এসো। মায়াবী গাড়ি স্টার্ট দিল, কিন্তু সে আরিয়ানের লোকেশনে গেল না। সে গাড়িটা থামালো একটা নির্জন পিসিও বুথের সামনে। সে একটা নাম্বারে ফোন করলো। হ্যালো, ডিবি অফিস। মিস্টার চৌধুরীর লকারের চাবিটা আমি একটা বিশেষ ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরিয়ানের নতুন ডেরার লোকেশনটাও
চিপের মাধ্যমে ট্র্যাক করা যাচ্ছে। আপনারা তৈরি তো? পরের ওপাশ থেকে গম্ভীর গলায় উত্তর এলো। ধন্যবাদ অফিসার মায়াবী, আপনার আন্ডার কভার মিশন সফল হওয়ার পথে। মায়াবী ফোনটা রেখে আয়নায় নিজের মুখটা দেখলো। তার চোখে এখন আর কোনো নেকামো নেই। আছে একজন জনক পুলিশ অফিসারের বুদ্ধিমত্তা। সে ঠোঁটে আবার লিপস্টিক লাগায় এবং মায়াবী হাসে। আরিয়ান বাবু, তুমি ভেবেছিলে আমি তোমার ছাত্রী? আসলে আমি তোমার জম হয়ে জন্মেছি। মায়াবী গাড়ির স্টারিংয়ে মাথা রেখে কয়েক মুহূর্তে চোখ বন্ধ করে রইল। তার হৃৎপিণ্ড এখন ড্রামের মতো পাচ্ছে। বিডিও অফিসে ফোন করার পর থেকে তার হাত পা হালকা কাঁপছে। এতদিনের অভিনয়, সেই নেকামি, আয়ানের পাশ সামনে টিকে থাকা, সবটাই ছিল একটা নিখুঁত ছক। সে তার গলার সরু হীরের হারটা টেনে ছিঁড়ে ফেললো। হারের লকেটের ভিতরে লুকানো ছিল এক ক্ষুদ্র মাইক্রো ক্যামেরা। সে সেটা ল্যাপটপে প্লাগ লক ইন করলো। চৌধুরী সাহেবের লকার থেকে যা বেরোবে তা দিয়ে চৌধুরী সাহেব শুধু নয়, আরিয়ানের পুরো সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব। ঠিক তখনই তার ব্লুটুথ আরিয়ানের কণ্ঠস্বর ভেসে উঠল, কিন্তু কণ্ঠটা এবার আর আগের মতো শান্ত নয়, বরং সেখানে এক হিমশীতল শূন্যতা। মায়াবী, তুমি খুব সুন্দর অভিনয় করো। সত্যি, ডিবি তোমাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিতে পারে। মায়াবীর শরীরের রক্ত হিম হয়ে গেল। আয়ান জেনে গেছে, কিন্তু কিভাবে? আয়ান অভ্যাস থেকে হেসেই বলল, তুমি কি ভেবেছিলে জহিরের পকেটে তোমার দেওয়া চিপটা আমি খুঁজে পাবো না? ওটা তো আমি জহিরকে দিয়ে ওখান থেকে পালাতে সাহায্য করেছি। আর তোমার ফোনের লাইন, ওটা তো আমার সার্ভার দিয়ে যাচ্ছিল শোনা। ডিপি অফিসে তোমার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনেছি। মায়াবী কোনো মতেই বলল। আরিয়ান, তুমি কোথায়? মায়াবী ভয়ে ধীর পায়ে পিছনে তাকালো। রাস্তার ওপাশে একটা ল্যাম্পপোস্টের নিচে আরিয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ট্যাবলেট পিসি। সে স্ক্রিনটা মায়াবীর দিকে ঘুরে ধরলো। সেখানে দেখা যাচ্ছে মায়াবীর বাবা একটা চেয়ারে বাঁধা। তার ঠিক ওপরে একটা তরোয়াল ঝুলছে, যা এখন চিকন সুতার সাথে লাগানো। আরিয়ান ধীর পায়ে মায়াবীর গাড়ির দিকে এগিয়ে গেল। সে জানলার কাছের উপর নক করে বলল, চাবিটা দাও, চাবিটা চাবিটা দাও মায়াবী। আর ডিবিকে বলো ওটা একটা ফলস অ্যালার্ম ছিল। তাহলে ওই সুতোটা ছিঁড়তে আমার মাত্র 1 সেকেন্ডও লাগবে। মায়াবী গাড়ি থেকে নামলো। তার চোখে এখন আর নেকামি নেই, আছে চরম অসহায়ত্ব। সে চাবিটা আরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাবাকে ছেড়ে দাও আরিয়ান, আমি আর কোনো গেম খেলবো না। আরিয়ান চাবিটা নিল এবং সেটা রাস্তার ড্রোনে ছুঁড়ে ফেলে দিল। মায়াবী চমকে উঠল। ওটা ফেলে দিলে কেন? ওটা তো তোমার দরকার ছিল। আরিয়ান মায়াবীর খুব কাছে এসে তার চুলের ঘ্রাণ নিল। আমার ওসব টাকা বা ড্রাইভের দরকার নেই মায়াবী। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমার জন্য কত দূর যেতে পারো। তুমি পুলিশ হও বা চোর হও, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি তোমাকে কোনো মানুষ হিসাবে দেখি না, আমি তোমাকে আমার একটা অংশ হিসাবে দেখি। আরিয়ান হঠাৎ মায়াবীর হাত ধরে টান দিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ডিবি টিম এখানে 5 মিনিটের মধ্যে পৌঁছাবে। আমাদের হাতে সময় কম, চলো তোমাকে একটা ম্যাজিক দেখাই। আরিয়ান মায়াবীকে নিয়ে পাশের একটা পুরনো গোদামে ঢুকলো। সেখানে একটা বড় স্ক্রিনের টাইমার ছিল। আরিয়ান বলল, আমি জানি তুমি ডিবিকে এই লোকেশন আমি জানি তুমি ডিবিকে এই লোকেশন দিয়েছো, কিন্তু তুমি কি জানো এই গোদামের নিচে আমি 3 টন বিস্ফোরক রেখেছি। পুলিশ যখনই ভিতরে ঢুকবে পুরো এলাকাটা মানচিত্র থেকে মুছে যাবে। আর দোষ হবে কার জানো? তোমার, কারণ তুমি ওদেরকে এখানে ডেকেছো। মায়াবী চিৎকার করে বলল, তুমি একটা দানব, তুমি এত মানুষকে মারতে পারো না। আমি দানব নই মায়াবী, আমি একজন আর্টিস্ট। আর আজ রাতটা আমার মাস্টারপিস। আরিয়ান তার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করলো। এটা তোমাকে মারবে না, শুধু কয়েক ঘন্টার জন্য প্যারালাইজ করে দেবে। আমি চাই তুমি আমার কোলে শুয়ে পুলিশের গাড়িগুলো উড়ে যাওয়া দেখো। মায়াবী এবার আর ন্যাকামো করলো না। সে হঠাৎ আরিয়ানের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আরিয়ান বাবু, তুমি একটা জিনিস ভুল করেছো। তুমি ভেবেছো আমি একা পুলিশ, কিন্তু আমি আসলে ডিবির কেউ নই। আমি সেই মেয়েটির বোন যাকে তুমি 3 বছর আগে খুন করেছিলে। আর আমার রক্তে তোমার মতোই বিষ আছে। মায়াবী নিজের দাঁত দিয়ে জিভের নিচে লুকিয়ে রাখা একটা ছোট্ট ক্যাপসুল ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যে তার মুখ
দিয়ে গাজলা বের হতে লাগলো। আরিয়ান গম্ভীর হয়ে মায়াবীকে ধরল। মায়াবী, এটা কি করলে? মায়াবী অস্পষ্ট স্বরে হাসল। আমি মরে গেলে আমার হার্ট রেট মনিটর বিস্ফোরকটা এখনই ট্রিগার করে দেবে। পুলিশ আসার দরকার নেই, আমরা এখনই স্বর্গে যাব। আরিয়ানের চোখে এই প্রথম সত্যিকার আতঙ্ক দেখা গেল। সে দেখলো মায়াবীর হাতের ঘড়িটা হার্ট রেট দ্রুত কমছে। গোডাউনের স্তব্ধ বাতাসে শুধু মায়াবীর হাতের ঘড়ির বিপ শব্দ শোনা যাচ্ছে। প্রতিটা বিপ যেন আরিয়ানের মৃত্যু পরোয়ানো জরুরি করছে। মায়াবীর শরীর এলিয়ে পড়ছে আরিয়ানের বাহুডোরে। মুখ দিয়ে সাদা কাজলা গড়িয়ে পড়ছে তার নীল গাউনে, কিন্তু সেই যন্ত্রণার মাঝেও তার ঠোঁটের কোণে এক পৈশাচিক জয়ের হাসি। মায়াবী, চোখ খুলো। তুমি এটা করতে পারো না। আরিয়ান চিৎকার করে উঠল। যে মানুষটি একটু আগেও নিজেকে মৃৎশিল্পী বলে দাবি করেছে, সে এখন একজন সাধারণ ভীতু মানুষের মতো কাঁপছে। মায়াবীর হার্টবিট ক্রমশ নামছে। 9, 8, 7। আরিয়ান বুঝতে পারল মায়াবী সত্যিই সাইকো। সে নিজের জীবনকে বাজি রেখে আরিয়ানকে হারানোর চোখ কষেছে। তার বড় বোন সায়রাকে আরিয়ান যখন শ্বাসরোধ করে মেরেছিল, তখন সায়রার চোখে সেই করুণ চাউনি আরিয়ানের মনে কোনো রেখাপাত করেনি। কিন্তু আজ মায়াবীর এই মৃত প্রায় চোখ দুটো তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তুমি মরতে পারো না মায়াবী, আমি তোমাকে মরতে দেব না। আরিয়ান পাগলের মতো গুদামের এক কোনায় রাখা তার মেডিকেল টিউবটা খুঁজতে লাগলো। সে ভালো করে জানে মায়াবী কোনো ক্যাপসুল খেয়েছে। ওটা সাইনাইড নয়, ওটা এক ধরনের ইউরোনোটক্সিন, যা হার্টবিট কমিয়ে দেয় কিন্তু সাথে সাথেই মরে না। হার্ট রেট 6-5। আরিয়ান দুটো একটা অ্যান্টিকোড ইঞ্জেকশনের সিরিঞ্জ ভরে নিল। সে যখন মায়াবীর হাতে শিরা খুঁজছে, তখন বাইরে দূরে পুলিশের সাইরেন শোনা গেল। কিন্তু আরিয়ানের সেদিকে খেয়াল নেই। সে মায়াবীর হাতে ইঞ্জেকশন পুশ করতে যাবে, ঠিক তখনই মায়াবী তার অন্য হাত দিয়ে আরিয়ানের কবজিটা শক্ত করে ধরে। মায়াবী খুব অস্পষ্ট স্বরে বলে, আরিয়ান বাবু, তুমি তুমি ভয় পাচ্ছ? তোমার চোখে জল কেন? আরিয়ান থমকে গেল। সে সত্যি কাঁদছে। একজন কিলার কি কাঁদতে পারে? সে ঘৃণা ভরা চোখে জল মুছে নিয়ে বলল, আমি কাঁদছি না, আমি শুধু আমার সেরা খেলাটাকে হারাতে চাই না। খেলনা নই আরিয়ান, আমি তোমার মৃত্যু। মায়াবীর চোখ বন্ধ হয়ে এলো। হার্টবিট এখন 40-এ নেমে এসেছে। গুদামের দেওয়ালের টাইমারটা এখন লাল হয়ে জ্বলছে। 20 মিনিটের জন্য আর মাত্র 30 সেকেন্ড বাকি। আরিয়ান জানত মায়াবীর হার্টবিট 30 সেকেন্ডের নিচে নামলেই চেস্টে বিস্ফোরণ সক্রিয় করে দিবে। সে নিজের জীবনের মায়া ছেড়ে মায়াবীকে কোলে তুলে নিল। সে কি এখান থেকে পালাবে, নাকি মায়াবীকে বাঁচাতে গিয়ে নিজেও শেষ হবে? সে মায়াবীকে মেঝেতে শুয়ে দিয়ে অ্যান্টিডোটটা পুশ করলো। তারপর দ্রুত তার ল্যাপটপে বসে কোড টাইপ করতে লাগলো, যাতে টাইমারটা পজ করা যায়। কিন্তু মায়াবী আগের সিস্টেমটা লক করে দিয়েছিল। টাইমার 9, টাইমার 10, 9, 8। আরিয়ান মায়াবীর দিকে তাকালো। তারপর এক অদ্ভুত কাজ করলো। সে মায়াবীর হাতে সেই স্মার্ট ওয়াচটা নিজের হাতে পরে নিল এবং নিজের হাতের শিরা কেটে রক্ত বের করে ঘড়ির সেন্সবের উপর লাগিয়ে দিল। তার নিজের হৃৎপিণ্ডর দ্রুত স্পন্দন এখন ঘড়িতে রিফ্লেক্স হচ্ছে। হার্টবিট মুহূর্তে 100 ছাড়িয়ে গেল। টাইমারটা 0-তে গিয়ে থমকে দাঁড়ালো। বিস্ফোরণ হলো না। আরিয়ান হাঁপাতে হাঁপাতে মায়াবীর পাশে শুয়ে পড়ল। তার হাত থেকে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে। মায়াবী তখনও অচেতন। আরিয়ান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি জিতলে ঠিকই মায়াবী, তুমি আমার হৃৎপিণ্ডটা সচল লাগছে ঠিকই, কিন্তু ওটা এখন তোমার নিয়ন্ত্রণে। ঠিক তখনই পুলিশের গুদামের দরজা ভেঙে ভিতরে ঢুকলো কমান্ডো অফিসার। অফিসার চিৎকার করে বলল, শ্যুট করবেন না, মায়াবী ওখানে আছে। আরিয়ান হাত তুলল, তবে তার মুখে সেই চিরচেনা ক্রো হাসি। সে ডিবি অফিসারদের দিকে তাকিয়ে পড়ল। অভিনন্দন অফিসার, আপনারা আজকে শ্রেষ্ঠ অভিনেত্রীকে উদ্ধার করতে পেরেছেন। তবে মনে রাখবেন, পথের নামলেই কিন্তু নাটক শেষ হয় না। পুলিশ যখন আরিয়ানকে টেনে নিয়ে যাচ্ছিল, মায়াবী তখন আস্তে আস্তে চোখ খুলল। অ্যান্টিডোটের প্রভাবে সে তখনও দুর্বল। সে দেখলো আরিয়ানকে হ্যান্ড ক্যাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরিয়ান একবার পিছনে ফিরে তাকালো। তার ঠোঁট নড়ল। কোনো শব্দ শোনা গেল না। কিন্তু মায়াবী বুঝতে পারলো আরিয়ান কি বলছে। আরিয়ান বলছে, আই উইল ওয়েট ফর আওয়ার নেক্সট গেম।
মাবি মেঝেতে বসে পড়ে থাকা আরিয়ানের রক্তের দিকে তাকিয়ে রইল। সে কি প্রতিশোধ নিয়েছে নাকি সে নিজেই আরিয়ানের মতো এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছে যার থেকে মুক্তি পাওয়া অসম্ভব। হাসপাতালের সাদা দেওয়াল আর ফিনাইল গন্ধের মাঝে মাবির মৃতদেহ শুয়ে আছে। তার চোখে সেই চঞ্চলতা নেই, ঠোঁটে নেই সেই ন্যাকামো মাখা আবদার। ডিবি প্রধান অফিসার জামাল তার কেবিনে এসে দাঁড়ালেন, তার হাতে একটি ফাইল। মায়াবী, তুমি গ্রেট জব করেছো। সায়রার মৃত্যুর বদলা তুমি আইন দিয়েই নিয়েছো। আরিয়ান এখন হাই সিকিউরিটি সেলে, ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। জামাই সাহেব শান্ত গলায় বললেন। মাবি জানালার ওপাশে তাকিয়ে থাকলো। বাহিরে আকাশটা মেঘলা। সে খুব ধীরেই বলল, স্যার, আমার বাবা ওনাকে কি পাওয়া গেছে? জামাই সাহেব একটু ইতস্তত করেই বলল, আরিয়ানের দেওয়া সেই লোকেশন আমি আমি গিয়েছিলাম, সেখানে তোমার বাবাকে পাওয়া গেছে। তিনি তিনি ভালোই আছেন, তবে প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন। আরিয়ান ওনাকে কোনো শারীরিক ক্ষতি করেনি, শুধু মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছেন। মায়াবী একটা দীর্ঘশ্বাস ফেললো। সে জানে আরিয়ান কেন তার বাবাকে মারেনি। আরিয়ান চেয়েছিল মায়াবীর বাবা যেন সারা জীবন অপরাধ বোধে ভোগেন। কেন্দ্র কারাগার, রাত 12টা। আরিয়ান তার অন্ধকার সেলে একা বসে আছে। তার দু হাতে মোটা শিকল, কিন্তু তার চেহারায় কোনো অনুশোচনা নেই। সে দেওয়ালের এক কোণে নিজের রক্ত দিয়ে কিছু একটা লিখছে। একজন গার্ড পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলল, বস, সব রেডি। জহির বাইরে অপেক্ষা করছে, আপনার সিগন্যাল পেলেই। আরিয়ান থামলো। সে দেয়াল থেকে মুখ ফিরিয়ে গার্ডের দিকে তাকালো। তার চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতো করে জ্বলছে। না, এখনই নয়। আমি দেখতে চাই আমার ডল আমাকে ছাড়া কতটা না, এখনই নয়। আমি দেখতে চাই আমার ডল আমাকে ছাড়া কতটা সুখে থাকে। ও ভাবছে ও জিতে গেছে, কিন্তু ও জানে না আমি ওর রক্তের ভেতরে মিশে আছি। আরিয়ান আবার দেওয়ালে লিখতে শুরু করলো। সে লিখলো, মায়াবী। 1 সপ্তাহ পর মায়াবী তার বাবার সাথে তাদের পুরনো বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে এখন খুব নিস্তব্ধ। বাবা সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকেন। মায়াবী রান্নাঘরে গিয়ে কফি বানাতে গেল। সে অভ্যাসবশত কফির কাপে চিনি দিতে গিয়ে থমকে গেল। তার মনে পড়লো আরিয়ানের কথা। আরিয়ান নন্তে কফি খেয়েছিলেন। মায়াবী হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দ পুরো বাড়ি যেন কেঁপে উঠল। ও মা, আমি চিনি দিচ্ছি কেন? আরিয়ান বাবু তো চিনি পছন্দ করেন না। মায়াবী নিজেই নিজের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে কি পাগল হয়ে যাচ্ছে? সে তো আরিয়ানকে ঘৃণা করে, তবে কেন তার প্রতিটা কাজ, প্রতিটা চিন্তা আরিয়ানকে কেন্দ্র করে ঘুরছে? সে ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ তার নজর পড়লো টি টেবিলের উপরে একটা প্যাকেট রাখা, সুন্দর করে গিফট পেপার দিয়ে মোড়ানো। মায়াবী কাঁপতে কাঁপতে প্যাকেটটা খুললো। ভিতর থেকে একটা কাচের জার, আর জারের ভেতরে রাখা মায়াবীর সেই চিরচেনা পিঙ্কি লিপস্টিক আর একটি ছোট চিরকুটে লেখা, ডল, আমি পাশে না থাকলেও তোমার ঠোঁটে যেন সবসময় আমার পছন্দের রংটা থাকে। মনে রেখো, আর ন্যাকামি শুধু আমার জন্য সংরক্ষিত। জেলখানাটা খুব বোরিং, খুব জলদি আসছি তোমাকে নিয়ে লুডো খেলতে। ইতি, তোমার সাইকো। মায়াবী চিৎকার করে জারটা আছাড় দিয়ে ভাঙলো, কিন্তু ভাঙা কাচের টুকরোর মাঝেও লিপস্টিকটা রক্তিম আভার মতো চিকচিক করছে। মায়াবী মেঝেতে বসে পড়ে আবার সেই ন্যাকামি করে কেঁদে ওঠে। উফ, আরিয়ান বাবু, তুমি কেন বারবার ফিরে আসো বলো তো? আমার না খুব ভয় লাগে। তুমি খুব পচা। কিন্তু কান্নার মাঝে মায়াবী হঠাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো। তার চোখের জল মুছে সে হাসলো, এক ভয়াবহ উন্মত্ত হাসি। সে তার আঙ্গুলে একটা লিপস্টিক নিয়ে নিজের কপালে একটা টিপ আঁকলো, রক্তের মতো লাল এক ফোঁটা টিপ। মায়াবী বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি এসো আরিয়ান বাবু, এবার আর ডিবি পুলিশ থাকবে না। এবার শুধু তুমি আর আমি, আর আমাদের বিষাক্ত ভালোবাসা। কারাগারের চার দেওয়ালে আরিয়ানের জন্য কোনোদিনও জেলখানা ছিল না, ছিল একটা সাময়িক বিশ্রামাগার। সে প্রতিদিন নিয়ম করে জেলের দেওয়ালে মায়াবীর নাম লিখে আর তার প্রতিটা চাল বিশ্লেষণ করে। আরিয়ানের ঠোঁটে সবসময় সে রহস্যময় হাসি লেগে থাকে, যা দেখে অভিজ্ঞ জেল গার্ডরাও ভয় পায়। আজ রাতে কারাগারে এক অদ্ভুত নিস্তব্ধতা। ঘড়িতে তখন রাত 2টো। হঠাৎ সাইরেন বেজে উঠল, কিন্তু সেটা বিপদ নয়, সেটা ছিল জেলের মেন পাওয়ার
গ্রিল ফেল করার সংকেত। পুরো কারাগার অন্ধকারে ডুবে গেল। আরিয়ানের ছেলের তালাটা খুব নিঃশব্দে খুলে গেল। অন্ধকারে একজোড়া হাত আরিয়ানের শৃঙ্খল মুক্ত করে দিল। বস, গাড়ি বাইরে রেডি। জয়ের ভাই সব ব্যবস্থা করে রেখেছে। অন্ধকার এক ফিসফিসানি শোনা গেল। আরিয়ান উঠে দাঁড়ালো। সে নিজে আড়মোড়া ভেঙেই বলল, অনেক দিন হলো ডলকে দেখিনি। ওর ন্যাকামিগুলো শোনার জন্য আমার কান দুটো চুলকাচ্ছে। আরিয়ান জেল থেকে বের হওয়ার সময় ঘড়ির টেবিল থেকে একটা ধারালো পেন্সিল বের করে নিল। তারপর পাশের দেওয়ালে বড় বড় করে লিখলো, আসছি মায়াবী। মায়াবীর বাড়ি। ভোর ৫টা। মায়াবীর ঘুম ভাঙলো এক অদ্ভুত শীতলতায়। সে দেখলো তার ঘরের জানলাটা খোলা, আর ভোরের ঠান্ডা বাতাস হু হু করে ভিতরে ঢুকছে। সে উঠে বসে জানলাটা আটকাতে গেল, কিন্তু জানলার গ্রিলে একটা নীল রঙের রিবন বাঁধা দেখে থমকে গেল। মায়াবীর মনে পড়লো এই রিবনটা তার চুলের। আরিয়ান যখন তাকে বন্দি করে রেখেছিল তখন সে এটা আরিয়ানের ঘরে ফেলে এসেছিল। মায়াবীর বুকটা ধক করে উঠল। সে দ্রুত ডোরবেল বাজানোর শব্দ শুনতে পেল। এই ভোরে কে আসতে পারে? সে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলল, কিন্তু সামনে কাউকে দেখলো না। দরজার নিচে পড়ে আছে একটা খাম। খামটা খুলতে মায়াবীর মাথা ঘুরে গেল। ভিতরে তার বাবার একটি ছবি। সেখানে তার বাবা বাগানে জল দিচ্ছেন, আর তার ঠিক পেছনে ঝোপের আড়ালে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছবির পেছনে লেখা, আজকের ব্রেকফাস্টটা কি একসাথে হবে? মায়াবী পাগলের মতো চিৎকার করে উঠল। বাবা, বাবা, তুমি কোথায়? সে তার বাবার ঘরের দিকে দৌড়ে গেল। ঘরে গিয়ে দেখলো বিছানা খালি, জানলার কাজ ভাঙা, মেঝেতে ছড়িয়ে আছে লাল লিপস্টিকের টুকরো। ঠিক তখনই মায়াবীর ফোনটা বেজে উঠল। হান্নান ভিডিও কল। মায়াবী রিসিভ করতে স্ক্রিনে দেখলো আরিয়ানকে। আরিয়ান এখন একটি লেকের পাড়ে বসে আছে। তার পাশে মায়াবীর বাবা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছেন। আরিয়ান ক্যামেরাটা নিজের মুখের কাছে এনে একটা চোখ টিপে বলল, গুড মর্নিং ডল। আজকের দিনটা খুব সুন্দর না? দেখো তো তোমার বাবাকে কেমন ফ্রেশ লাগছে। মায়াবী ডুকরে কেঁদে উঠল। আরিয়ান প্লিজ, ওনাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে আসছি। তুমি যা বলবে আমি তাই করব। আরিয়ান অট্ট হাসি দিল। ওহ মায়াবী, তোমার এই কান্নাটা কতদিন মিস করেছি। কিন্তু এবার কোনো শর্ত নেই, এবার শুধু খেলা। তুমি যদি 1 ঘন্টার মধ্যে লেকের পাড়ে পৌঁছাতে পারো তবে তোমার বাবার জন্য একটা সারপ্রাইজ আছে। আর যদি দেরি করো তবে সারপ্রাইজটা হবে রক্তাক্ত। মায়াবী আর দেরি করলো না। সে গ্যারেজে গিয়ে নিজের গাড়ি স্টার্ট দিল। তার চোখে এখন আগুনের মতো জ্বলছে। সে আর আগের মতো নেকামি করে কাঁদছে না। তার হাত এখন স্টার্টিংয়ে শক্ত। সে নিজের ড্যাশবোর্ডের নিচ থেকে একটা গোপন কম্পার্টমেন্ট খুললো। সেখানে রাখা ছিল একটি ছোট স্যালেন্সার লাগানো পিস্তল, যা সে গত 1 সপ্তাহ ব্ল্যাক মার্কেট থেকে জোগাড় করেছিল। মায়াবী বিড়বিড় করে বলল, আরিয়ান বাবু, তুমি ভেবেছিলে আমি শুধু তোমার ফেরার অপেক্ষায় বসে আছি? আমি আসলে তোমার চিতা সাজিয়ে রেখেছি। আজ আমাদের এই বিষাক্ত গল্পের শেষ পাতাটা আমিই লিখব। গাড়িটা ঝড়ের বেগে চলল লেকের পাড়ে। মায়াবী জানতো আরিয়ান তাকে একা ডাকেনি, সে তাকে তার মৃত্যু ফাঁদে ডেকেছে। কিন্তু মায়াবী এখন আর শিকারী নয়, এখন সে এক আহত বাঘিনী। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নির্জন লেক। কুয়াশাচ্ছন্ন ভোরের আলোয় লেকের পানিটা কালচে দেখাচ্ছে। মায়াবী যখন গাড়ি নিয়ে পৌঁছালো, চারপাশটা শুনশান শ্মশানের মতো নিস্তব্ধ। সে গাড়ি থেকে নেমে পিস্তলটা তার গাউনের ভাজে লুকিয়ে ফেলল। তার পা কাঁপছে না, বরং তার রক্তে এখন প্রতিশোধের নেশা। লেকের ধারে একটা বড় মেঘনি গাছের নিচে আরিয়ান বসে আছে। তার সামনে একটা ছোট কাঠের টেবিল, সেখানে দুটো কফির মগ থেকে ধোঁয়া উঠছে। মায়াবীর বাবা পাশে একটি চেয়ারে শান্ত হয়ে বসে আছেন, তবে তার চোখ দুটো কাপড়ে বাঁধা। মায়াবী ধীর পারবে এগিয়ে গেল। আরিয়ান তাকে দেখেই দাঁড়িয়ে হাসত। ঠিক 59 মিনিটে পৌঁছাচ্ছ ডল। তোমার টাইমিং সেন্স কিন্তু ইদানিং খুব শার্প হয়েছে। মায়াবী কোনো ন্যাকামো করলো না। সে ঠান্ডা গলায় বলল, বাবাকে ছেড়ে দাও আরিয়ান, আমি এসে গেছি। আরিয়ান টেবিলের উপর থেকে একটা চাবি তুলে দিল। বাবাকে তো ছেড়ে দেব, কিন্তু তার আগে আমাদের এই লাস্ট কপিটা তো শেষ করতে হবে। বসো। মায়াবী বসত। আরিয়ান কফির মগটা তার দিকে এগিয়ে দিল। চিন্তা করো না, খেতে লবণ নেই, একদম তোমার পছন্দের ক্যাপাচিনো। মায়াবী কফিতে চুমুক না দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকালো। তুমি জেল থেকে পালালে কিভাবে আরিয়ান? পুলিশ কি এতটাই অপদার্থ? আরিয়ান অট্ট হাসি দিয়ে উঠল। পুলিশ অপদার্থ নয় মায়াবী, টাকা আর ভয় হলো পৃথিবীর সব থেকে বড় চাবিকাঠি। তবে মজার ব্যাপার কি জানো,
আমি জেল থেকে পালাইনি। আমাকে জেল থেকে সম্মানে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তোমার ওই টিভি অফিসার জামান সাহেবের কিছু ডার্ক সিক্রেট আমার ল্যাপটপে ছিল। তিনি নিজেই আমার মুক্তির ব্যবস্থা করেছেন। মায়াবী স্তব্ধ হয়ে গেল। ব্যবস্থার উপর ব্যবস্থার উপর সে ভরসা করেছে সে ব্যবস্থাটায় পৌঁছে গেছে। আয়ান মায়াবীর বাবার চোখের বাঁধনটা খুলে দিল। মায়াবীর বাবা মায়াবীকে দেখে হাপুস নয়নে কাঁদতে শুরু করলো। মা, তুই পালা। এই ছেলেটা মানুষ নয়, ও শয়তান। আয়ান মায়াবীর বাবার কাঁধে হাত রাখলো। আঙ্কেল শান্ত হন, আজ তো উৎসবের দিন। আয়ান মায়াবীর দিকে তাকিয়ে বলল, মায়াবী, আমি তোমাকে একটা চয়েস দেব। এই টেবিলে দুটো কপি আছে। একটা নিচে তোমার বাবার মুক্তির চাবি, আর অন্যটার নিচে একটা বোমার রিমোট, যা তোমার এই লেকের চারধারে ফিট করা রয়েছে। তুমি যদি ভুল মগটা তোলো, তবে তোমার সামনে তোমার বাবা আর এই পুরো লেকটা উড়ে যাবে। মায়াবী দেখলো দুটো মগে একদম একরকম। তার পিস্তল বের করার সুযোগ নেই, কারণ আয়ানের হাতে একটা রিভলভার আড়ালে রাখা। মায়াবী হঠাৎ হাসলো, সে পরাজিত নেকামি হাসি। সে তার চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, ও মা, আরিয়ান বাবু, তুমি এখনো সেই পুরনো খেলাই খেলছো? আচ্ছা, আমি যদি দুটো মগই একসাথে ফেলে দেই? আরিয়ান ফুরু কুচকালো। তবে তোমার বাবা এখনই মারা যাবেন। মায়াবী হঠাৎ উঠে দাঁড়িয়ে আরিয়ানের খুব কাছে গেল। সে আরিয়ানের কলার ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। আরিয়ানের চোখে তখন বিস্ময়। মায়াবী আরিয়ানের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি ভুলে গেছো আরিয়ান, আমি তোমার ছাত্রী। তুমি যখন কফি বানাচ্ছিলে, আমি ড্রোনের মাধ্যমে ওপর থেকে সব দেখেছি। মায়াবী বিদ্যুৎ বেগে নিজের লুকানো পিস্তলটা বের করে আরিয়ানের থুতনির কাছে ঠাকালো। কফি কেউ খাবে না আরিয়ান, রিমোটটা টেবিলে রাখো। ঠিক তখনই জহির চোপের আড়াল থেকে রিভলভার বের করে এগিয়ে এলো। না হলে বসের হুকুম ছাড়াই আমি গুলি চালাবো। পরিস্থিতি এখন চরম উত্তেজনায়। মায়াবীর পিস্তল আয়ানের গলে আর জহিরের রাইফেল মায়াবীর মাথায়। মাঝখানে মায়াবীর বাবা থরথর করে কাঁপছেন। আয়ান মায়াবীর চোখের দিকে তাকিয়ে বলল, টেবিলে রাখো। শুট করো মায়াবী, তুমি যদি ট্রিগার টেপো, জয় তোমাকে মারবে। আমরা দুজনে একসাথে মরবো। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? মায়াবীর আঙ্গুল কাঁপছে। সে কি পারবে আরিয়ানকে শেষ করতে, নাকি ভালোবাসার এই বিষাক্ত মায়া তাকে আবার দুর্বল করে দিবে? লেকের ধারে বাতাস এখন ভারী হয়ে উঠেছে। কেউ কারো চোখের পলক ফেলছে না, কেউ কারো চোখের পলক ফেলাচ্ছে না। মায়াবীর পিস্তলের নল আরিয়ানের গলার চামড়া ছিঁড়ে ভিতরে ঢুকতে চাইছে, আর জহিরের রাইফেল লেজার পয়েন্টটা মায়াবীর কপালে লাল বিন্দুর মতো স্থির হয়ে আছে। আরিয়ান হঠাৎ খুব শান্ত হয়ে গেল। সে মায়াবীর চোখের গভীর মণি দুটোর দিকে তাকিয়ে মৃদু হাসল। মায়াবী, তোমার কপালের ওই লাল বিন্দুটা দেখতে একদম টিপের মতো লাগছে। তোমাকে খুব কিউটলি লাগছে এখন। আচ্ছা, আমি যদি এখন মরি, তুমি কি আমার জন্য একটু ন্যাকামি করে কাঁদবে? মায়াবী দাঁতে দাঁত চেপেই বলল, আমি তোমার লাশের ওপর দাঁড়িয়ে হাসবো আরিয়ান। জহির, তুমি যদি গুলি করো, তবে তোমার বস সবার আগেই মরবে। জহির পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার আঙ্গুল টিগারে। কিন্তু পরক্ষণে এক অভাবনীয় ঘটনা ঘটলো। জহির হঠাৎ রাইফেলের নলাটা মায়াবীর মাথা থেকে সরিয়ে আরিয়ানের দিকে তাক করলো। আরিয়ান চমকে উঠল, তার ভুরু কুঁচকে গেল। জয়, এটা কি হচ্ছে? জহির ঠান্ডা গলায় পড়ল, দুঃখিত বস, কিন্তু জামান সাহেব আমাকে আপনার চেয়েও বেশি অফার করেছেন। তিনি চান না আপনি বেঁচে থেকে ওনার গোপন নথিপথগুলো ফাঁস করেন। মায়াবী মিস, আপনি সরে দাঁড়ান, আমি ওনাকে খতম করব। মায়াবী স্তব্ধ হয়ে গেল। যে ডিবি অফিসারকে সে নিজের আদরের মনে করত, সে আসলে আরিয়ানকে মারার জন্য আরিয়ানের লোককে ভাড়া করেছে। এই দাবার বোর্ডের সবাই চোর, সবাই সাইকো। আরিয়ান হ হ করে হেসে উঠল। সে হাসিতে কোনো ভয় নেই, আছে এক বুক ঘৃণা। জয়, তুমি ভাবলে আমার মতো মানুষকে তুমি এত সহজে ধোকা দেবে? তুমি কি জানো না, তোমার রাইফেলে যে ম্যাগাজিনটা লাগানো আছে, ওটাতে কোনো বুলেট নেই। জহিরের হাত কেঁপে উঠল। সে দ্রুত রাইফেল চেক করতে যাবে, ঠিক সেই সুযোগে আরিয়ান মায়াবীর হাতটা মোচড় দিয়ে তাকে মাটির দিকে ফেলে দিল এবং নিজের পকেট থেকে একটা ছোট্ট গ্রেনেড বের করলো। সবাই দূরে সরো। আয়ানের চিৎকারে লেগে নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মায়াবী মাটিতে পড়ে গিয়ে তার বাবাকে ধাক্কা দিয়ে ঢালু জমির দিকে ঘুরিয়ে দিল। আরিয়ান গ্রেনেডটা জহিরের দিকে ছুঁড়ে মারল। এক প্রচণ্ড শব্দে বিস্মরণ ঘটল। ধোঁয়ায় চারপাশটা অন্ধকার হয়ে গেল। জহিরের আর্তনাদ শোনা গেল কয়েক সেকেন্ড
তারপর সব চুপ। মায়াবী ধোঁয়ার মাঝে চোখ কষলাতে কষলাতে উঠলো। সে দেখলো আরিয়ান কোথাও নেই, কিন্তু লেকের পানির মাঝখানে একটা স্পাইড বোর্ড স্ট্রাক হওয়ার শব্দ পাওয়া গেল। আরিয়ান পালাচ্ছে। মায়াবী তার বাবার কাছে দৌড়ে গেল। বাবা, তুমি ঠিক আছো? তার বাবা কাঁপতে কাঁপতে বললেন, আমি ঠিক আছি মা, কিন্তু তো ওই ছেলেটা তোকে ছাড়বে না। মায়াবী লেকের দিকে তাকালো। আরিয়ান স্পিডবোর্ডে দাঁড়িয়ে মায়াবীর দিকে হাত নাড়ালো, আর তার এক হাতে সেই কপির মগটা তার নিচে চাপিয়েছিল। সেটা চাবি তুলে পানির দিকে ছুঁড়ে ফেল। মায়াবী, আজ জহির মূল্য, কাল হয়তো অন্যকে মরবে। আমাদের খেলা কিন্তু মাত্র শুরু হলো। তুমি পুলিশের লোক হয়েও এখন খুনের আসামি, কারণ জহিরকে মারার গ্রেনেডটা তোমার ব্যাগের পাশেই পড়ে আছে। পুলিশ যখন আসবে ওরা ভাববে তুমি মেরেছো ওকে। আরিয়ানের কণ্ঠস্বর বাতাসের সাথে ভেসে এলো। মায়াবী দেখলো সত্যি জহিরের নিথর দেহর পাশে তার নিজের ফ্যান্টি ব্যাগটা পড়ে আছে। আরিয়ান এত নিখুঁতভাবে ফ্রেম করেছে যে এখন মায়াবী নিজেই ফেরারি আসামি। মায়াবী আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে হাসতে লাগলো। তার হাসিতে এখন আর নেকামি নেই, আছে এক ভয়ঙ্কর উন্মাদনা। সে তার বাবার কপালে একটা চুমু খেয়ে পড়ল। বাবা, তুমি বাসায় যাও, পুলিশকে সব বলবে। আর আমি এখন আরিয়ানের পৃথিবীতে যাচ্ছি। ও আমাকে সাইকো রানী বানাতে চেয়েছিল না? এবার আমি দেখাবো সাইকো কুইন আসলে কি করতে পারে। মায়াবী লেকের পাড়ে পড়ে থাকা জহিরের রাইফেলটা তুলে নিল। সেটা আসলে লোড করা ছিল। আরিয়ান শুধু মিথ্যা বলেছিল জহিরকে বিভ্রান্ত করতে। সে রাইফেলটা কাঁধে ঝুলিয়ে বনের অন্ধকারের দিকে পা বাড়ালো।